আমি আমার প্রশ্ন কারেন্ট ছিল লাইনে মোস্ট প্রবলি একজন ইম্পোর্টার, আমার লাইনে সমস্যা আছে স্যার আমি গত 4-5 মিনিট আমার কি আপনার কথা শুনি নাই, আপনার কথা স্যার একটু আনক্লিয়ার। আচ্ছা, স্যার কি এখন আরেকবার কি কথা বলবেন? শুনছেন কিনা? এখন কেটে কেটে আসছে স্যার, আপনার কথা কেটে কেটে। স্যার এখনো আপ ডাউন করতেছে, আপনার কথা এখনো আপ ডাউন করতেছে। স্যার কি একটু রাউটারটা রিস্টার্ট দিবেন, বা আশেপাশে কেউ ইউজ করতেছে কিনা রাউটারটা একটু চেক দিবেন? আমি তো আতিয়া সাহেব ছাড়া মনোয়ার সাহেব এই দুইজনের লাইন ক্লিয়ার পাচ্ছি। স্যার আপনি কি আমার কথা শুনছেন? মুহতাসিম বলছি, শুনতেছেন? হ্যাঁ, আপনার কথা এখন ক্লিয়ার। স্যার আপনি এখন যখন স্যার ক্লিয়ার, এখন সবার কথা ক্লিয়ার। কথা আমার ব্যাক লাইন ব্যাক। ক্লিয়ার। স্যার আপনি কিন্তু মিটিং থেকে অলরেডি একবার ডিসকানেক্ট হয়ে গেছেন আর কি, দুইবার। না, আমি ডিসকানেক্ট হয়ে গেছি বলতে আমাকে ওই ডিসকানেক্ট করে ফেলছে ইন্টারনেট। হ্যাঁ, ওই আপনার সাইডের নেটে একটু ঝামেলা করতেছে আর কি। এটা মনে হয় 1 মিনিটও না আমার, কিন্তু আপনি তো বললেন 4 মিনিট শোনেন না। যাই হোক, আমরা আবার আগের আলোচনায় ফিরে আসি। আমার হ্যাঁ, প্রশ্ন ছিল, আমরা ইম্পোর্টার, আমরা কেন যাবো? কোন কেন, মানে কি স্বার্থ আছে আমার? একটা সহজ ইস্যু। সাপ্লায়ার আমাকে যে কাজ ভাড়া দিচ্ছে, এই জন্য আমি সাপ্লায়ারকে বলছি যে না, আমি এফওবিতে আনবো না, আমি সিএফআর আনবো। কিন্তু আতিয়ার সাহেব যেটা বলছিলেন পাশাপাশি আরেকটা জিনিস, যে গভর্নমেন্ট কোনো ব্যারিয়ার আছে কিনা। গভর্নমেন্ট এখানে আমার কোনো ব্যারিয়ার নাই, আমি এফওবিতেও আনতে পারি, সিএফআরও আনতে পারি। কিন্তু গভর্নমেন্টের ব্যারিয়ার যেটাতে আছে সিআইএফ এ আমি আনতে পারি না। কারণ সিআইএফ এ আনতে গেলে আমাকে ইন্স্যুরেন্সের টাকা দেশের বাইরে পাঠাইতে হয়। ওইটা আমার জন্য ইনকোটাম নিষিদ্ধ, সিআইএফ ইনকোটাম। সিআইএফ তে কি? উত্তরটা কি সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার। লাইনে কি আছেন কেউ? নিজাম সাহেব লাইন আছেন? স্যার লাইনে আছি লাইনে আছি আমি। এখন আস্তে আস্তে আপনার লাইন ক্লিয়ার হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে সাপ্লায়ারের ভাড়া সম্পর্কে অবগত আপনি জানেন না, কিন্তু এটা তো না জানার কারণ নাই। আপনি জিজ্ঞেস করলো ভাড়া বলতে সে বাধ্য, অথবা সে যখন টিআই পাঠাবে সে বলে দিবে যে আমার $1,00,000 সিএফআর এর প্রাইসের ভিতর এফওবি $90,000 আর $10,000 ফ্রেট চার্জ, টোটাল $1,00,000 সিএফআর টাকা। তখন তো আপনি ভাড়া জানতেছেনই, এখানে লুকানোর কিছু নাই। যদি স্যার নেগোশিয়েটটা ওইভাবে হয় না স্যার, এখানে একটা জিনিস কি এরকম কি হতে পারে যে ইম্পোর্টার হচ্ছে ফরওয়ার্ডার বা হচ্ছে শিপিং লাইন ঠিক করলে খরচ কম হবে, বা এক্সপোর্টার ঠিক করলে বেশি হবে, বা এরকম কোনো ব্যারিয়ার আছে কিনা, বা দুইজন হচ্ছে আলোচনার সাপেক্ষে যেটা কম হয় হ্যাঁ, থাকতে মানে পারে। সেটাতে ওরা মনে হয় করে। এক্সপোর্টারকে দায়িত্ব দিলে আমরা ভাড়াটা আসলে কম পাই। কেন জানেন? কারণ সে এক্সপোর্টার ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করে। এতে করে সে একটা শিপিং লাইনের সাথে ধরেন 1 বছরের কন্ট্রাক্টে চলে গেল, বললো কি আমার 1 বছরে 20,000 কন্টেইনার লাগবে, কত করে ভাড়া দিতে পারবা? তাহলে তারা যে ভাড়াটা পাবে, আসলে আপনি আমি 2-1 কন্টেইনার সেভাবে বুকিং গেলে সেভাবে আমরা ভাড়াটা পাই না, আমাদের কাছে বেশি চায় ফ্রেট ফরওয়ার্ডার বা শিপিং লাইন। এই জন্য আমরা জাহাজ ভাড়ার দায়িত্বটা সাপ্লায়ারকে দিয়ে দেই এবং সিএফআর এর ইনপুট করি। কি আতিয়া সাহেব? জি স্যার। আপনাদের 90% বা তারও বেশি ইম্পোর্ট কি সিএফআর এ, বা কোনো ইম্পোর্ট কি হয়েছে আপনাদের এফওবি তে? কিছু হয়েছে, আর ম্যাক্সিমাম 90% স্যার সিএফআর। আচ্ছা, কিছু যেগুলো হয়েছে এগুলো কি বাল্ক কোয়ান্টিটি ছিল? না না, এলসিএল ছিল। এলসিএল? জি এলসিএল ছিল। জি জি এলসিএল ছিল। আচ্ছা, তাহলে বেশিরভাগ পণ্যে আমরা সিএফআর এ ইম্পোর্ট করি ইনস্টেড অফ এফওবি।
সেকেন্ড প্রশ্ন হলো নিজাম সাহেবের কাছে। নিজাম সাহেব না পারলে আতিয়ার সাহেব বলবেন, দুজনে প্রস্তুত থাকেন। যদি আমরা সিএফআর ইম্পোর্ট করি নিজাম সাহেব, তাইলে বিএলএ আমরা কি ভাড়া দিয়েছি কি দেই নাই? নিজাম সাহেবের কথা তো শুনতে পাচ্ছি না। স্যার কথাটা যদি আরেকবার বলেন আর কি, কথাটা তো ঢোকে নাকি। আচ্ছা যাই হোক, আপনার লাইন ক্লিয়ার না, আপনি আতিয়া সাহেব থেকে শুনেন। আতিয়া সাহেব শুনেন, স্যার আমরা যদি সিএফআর ইম্পোর্ট করি তাহলে কি আমরা ভাড়া দিয়েছি কি দেই নাই? ভাড়া তো স্যার প্রাইজের মধ্যেই থাকবে, ফ্রেট প্রিপেইড বিএলএ হ্যাঁ, লেখা থাকবে, এলসির মাধ্যমে সে ভাড়া পেয়ে যাবে আমার সাপ্লায়ার, পেয়ে নাকি? যাবে। হ্যাঁ, ফ্রেট প্রিপেইড ওটা বিএলএ থাকবে। তাহলে বিএল এর গায়ে যে ইস্যুটা একটা সিল মারা থাকবে সেটাকে বলে ফ্রেট প্রিপেইড। আর যদি দেওয়া না থাকে ফ্রেট কালেক্ট তাহলে যদি বা এফওবি তে অ্যারেঞ্জ। আনি, ভাড়া দেওয়া না থাকা মানে কি এফওবি তে আনতেছিলাম এই জন্য, নাকি? জি, তাহলে এফওবি তে থাকলে বিএল এর গায়ে থাকবে ফ্রেট কালেক্ট। তার মানে এটা বাংলাদেশ থেকে ভাড়াটা কালেকশন কালেক্ট করতে করা হবে, হবে। কালেক্ট না হলে এনওসি দিবে না, নাহলে তো ডেলিভারি অর্ডার হবে না, না ডিউ কাস্টমাইজেশন দিবে হবে না। না। দেখেন ইস্যুগুলা ছোটখাটো ইস্যু, কিন্তু এই ইস্যুগুলোর জন্য যদি ক্লিয়ার না থাকে আমরা নেগোশিয়েট করতে পারবো না। আমরা বুঝবো না এগুলা সাপ্লায়ার কি বলতেছে। আমি যে এলসি কপি পাঠিয়েছিলাম সেখানে যদি কারো ওপেন করা সম্ভব হয়, সেখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি 49-এ কনফার্মেশন ইন সেকশন উইদাউট, পেজ নম্বর 4। এলসি তো 5টা পেজ আছে, এখানে আমি পেজ নম্বর 4-এ দেখতেছি কনফার্মেশন ইন সেকশন উইদাউট। আর একটা জিনিস মাঝে মাঝে দেখি, এই উইদাউট এর পরিবর্তে থাকে কনফার্ম। জি, আর আমার প্রশ্ন হলো মোতাহাজিন সাহেবের কাছে এই জিনিসটা ক্লিয়ার কিনা। মোতাহাজিন সাহেব, উইদাউট থাকা মানে কি আর কনফার্ম থাকা মানে কি? না স্যার, ক্লিয়ার না। বা মনোয়ার সাহেব, আপনারা তো মনে হয় ডাইরেক্ট কমার্শিয়ালের লাইনে নাই, তাই না? আপনাদের অন্যান্য জি স্যার, লোকজন দেখে আমি এগুলো, নাকি? আমিও স্যার এলসি কপি স্যার আপনারটাই ফার্স্ট দেখছি আর কি, এর আগে আসলে আমি দেখিনি কখনো। আচ্ছা, এই দেখেন এলসি যদি আমরা ভালোভাবে শিখতে পারি, এটার সাথে কিন্তু অনেক কিছু আমাদের রিলেটেড। জি স্যার। এই জন্য এটার সাথে আমি আগে বলে নিয়েছি, সিএনএফ এর সাথে ডিলিংস হবে, কাস্টমস এর সাথে ডিলিংস হবে, ব্যাংকের সাথে ডিলিংস হবে, সাপ্লাইয়ের সাথে ডিলিংস হবে, পেমেন্টের ইস্যু নিয়ে ডিলিংস হবে। এই একমাত্র এলসি এর জন্য এটাতে ভালোভাবে এবং বেশি বেশি সময় দিবে। যদি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারবেন। যদিও আমরা আজকে অফিসিয়ালি শেষ, কিন্তু আনঅফিসিয়ালি যাতে যোগাযোগ থাকে, এটা কি সম্ভব? মোতাজিদ জি স্যার, সময় হবে? জি স্যার, জি অবশ্যই। স্যার, সময় হবে স্যার। জি স্যার, এটা হলে ভালো হয় আর কি, কোশ্চেন তো থাকবেই। কাজ করতে করতে দেখা যাবে যে মানে আরো কোশ্চেন হ্যাঁ, কারণ হবে আর কি। দেখা গেছে হয়তো আজকে প্রশ্ন নাই, হয়তো 15 দিন পর প্রশ্ন আসতেই পারে। স্যার, আর নিজাম সাহেব ফিলিপাইন কবে যাবেন আপনার অফিসিয়াল দায়িত্বে? স্যার ওই যে এই প্যান্ডেমিকের সময় তো এখনো কোনো ডিসিশন আসে নাই, এটা স্যার নর্মাল হওয়ার পরে আসলে তখন মানে প্ল্যান করবো আর কি। এখনো কোনো ডিসিশন আসে নাই, তো কোনো কি ডেভেলপমেন্ট হচ্ছে সারা পৃথিবী সহ বাংলাদেশের আপনার জানা মতে? আসলে ডেভেলপমেন্ট না, আসলে অবস্থা তো দিন দিন আরো খারাপ হচ্ছে, কারণ আমাদের অনেক শিপমেন্ট তো বন্ধ হয়ে যাচ্ছে। না না, এবং ওই হচ্ছে আমার ফিলিপিন্সে একসময় ইকোনমি না, মানে করোনার ইস্যু। করোনার ইস্যু আসলে আমাদের মোটামুটি প্রভাব পড়তেছে কোম্পানির উপরও, খুব যে একটা মানে একবারে যে খুব বেশি প্রভাব পড়তেছে তা না। আমাদের সেলস যেখানে 100%-এর জায়গা, যেখানে হচ্ছে এখন মোটামুটি 70%-এর মতো অ্যাচিভ হচ্ছে আর কি, বাট খুব যে হচ্ছে মানে একবারে যে খারাপ অবস্থা তা কিন্তু না, বাট প্রভাব তো পড়তেছে স্বাভাবিক। না না, ব্যবসার প্রভাব তো আমরা জানি, কিন্তু করোনার প্রভাবটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, মানে আক্রান্ত কম হচ্ছে কিনা, মৃত্যুর হার কমতেছে কিনা? আহ,
এটা জানা আছে কিনা? মৃত্যুর হার ফিলিপাইনের কি অবস্থা, সেটা জানেন কিনা? ফিলিপিন্সের, হ্যাঁ ফিলিপিন্স অবস্থা মোটামুটি বাংলাদেশের মতো এত ভয়াবহ না, বাট ওই দেশেও আসলে লোকজন মারা যাচ্ছে প্রতিদিন 10 জন 8 জন এরকম মারা যাচ্ছে, এফেক্টেড হচ্ছে প্রতিদিন 500 জন 600 জন করে আর কি। একবারই যে আসলে খারাপ অবস্থা বাংলাদেশের মতো তা না, তবে ওরা স্টিল আসলে ডেভেলপ করতেছে আর কি। ওদের এক শহর থেকে অন্য শহরে যাইতে খুব কষ্ট হচ্ছে এখন, মানে এটা পুরোপুরি হচ্ছে বন্ধ করা, মানে ম্যানিলা শহরের ভেতরে এখন বাইরে থেকে আর কেউ আসতে পারতেছে না, এবং আসলেও ওদের সেই ধরনের কোম্পানি থেকে অথরাইজেশন লাগবে যে আসলে এই পারপাসে সে ম্যানিলাতে ভিজিট করতেছে, এরকম আর কি। খুবই কড়াকড়ি নিয়ম, এবং সরাসরি আর্মি ম্যানিলাতে শহরে পাহারা দিচ্ছে আর কি। তো পুলিশ পুলিশ ছাড়াও হচ্ছে আর্মিরা সব নিয়ন্ত্রণ করতেছে এখন। আতিয়াস সাহেব, স্যার। জি স্যার। এই আপনার কাছ থেকে আসলে সবাই শিখবে, কারণ আপনি এই লাইনে অনেক পুরানো। অনেকে আপনি শুনলেন যে তারা অন্য অন্য ইঞ্জিনিয়ারিং সেকশনে আছে বা অন্য দায়িত্বে আছে, কিন্তু আপনি সরাসরি এখানে কমার্শিয়ালি অনেক দিন। এলসি 49 উইদাউট থাকে, আবার অনেক সময় কনফার্ম থাকে। এই দুইটার ভিতর পার্থক্য যদি সবাইকে 2 মিনিটে ক্লিয়ার করে দেন। সবাই যারা আসেন খাতা কলম নিয়েছেন লিখেন, এলসি 49 কনফার্মেশন ইন্ডেক্সেশনে উইদাউট এবং কনফার্ম, এই দুইটা শব্দের ভিতর পার্থক্য কি? ব্যাংক কি বলতে চাচ্ছে? এটার দ্বারা কি বুঝবো আমরা কমার্শিয়াল যারা আছে? এটা আতিয়াস সাহেব উত্তর দিচ্ছে, আপনারা শুনুন। এলসি যদি আমরা যখন আমার ইস্যুইং ব্যাংক এলসিটা সুইফট কোডের মাধ্যমে ট্রান্সমিট করে সাপ্লায়ার ব্যাংকে, তো আমি যদি ওইখানে অ্যাড কনফার্মেশন যদি কনফার্ম করে দেই, তাহলে আমার ওই ব্যাংক মানে সাপ্লায়ারের ব্যাংক সাপ্লায়ারকে এটা কনফার্ম করবে বা ইনফর্ম করবে, জানাবে যে তোমার একটা এলসি আসছে। এটার জন্য একটা চার্জ আছে বাইরে। এখন আমি যদি কনফার্ম করি তাহলে এটা সাপ্লায়ারের একটা চার্জ কাটা যাবে, আর যদি আমি কনফার্ম না করি উইদাউট রাখি, তাহলে সাপ্লায়ার তার নিজ তাগিদেই আমার কাছ থেকে একটা কপি নিয়ে সে তার ব্যাংকে যোগাযোগ করবে যে আমার একটা এলসি আসছে। স্যার এটুকু আমি জানি যে এটা একটা চার্জের বিষয় আছে। যদি উইদাউট হয় তাহলে চার্জটা লাগবে না, আর যদি কনফার্ম আমি বলে দেই যে হ্যাঁ অ্যাড কনফার্মেশন, তাইলে এখানে একটা চার্জ কাটা যাবে। মুতাজিন সাহেব, কি আতিয়াস সাহেবের উত্তর আপনার কাছে ক্লিয়ার হয়েছে, না আপনি অস্পষ্ট রয়ে গেছে? এখন এখানে খোলামেলা আলোচনা আমরা বসছি, কিন্তু যদি অস্পষ্ট থাকে তাও বলবেন, ক্লিয়ার হইলে তাও বলবেন। আমি আতিক সাহেবের কথা শুনে যেটা বুঝেছি যে কনফার্মেশন যদি থাকে তার মানে হচ্ছে যে এলসি যখন রিসিভ হবে, যদি কনফার্মেশন বলা থাকে যে কনফার্ম, তাহলে ব্যাংক হচ্ছে লাইনটা ডিস্টার্ব আপনার লাইনটা আপাতত ডিস্টার্ব আছে। এখন কি ক্লিয়ার কিনা দেখেন তো। হ্যাঁ এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার। বলেন মুতাজিন সাহেব। মনোয়ার সাহেবের কাছে ওনার ইস্যুটা ক্লিয়ার? জি জি স্যার, মানে আমি যতটুকু বুঝছি যে এটা হচ্ছে অনেকটা ওই যে ব্যাংকের মানে নোটিফিকেশনের মতো আর কি, যে ব্যাংক যদি এলসিটা রিসিভ করে তাহলে ব্যাংক নিজ তাগিদে হচ্ছে ইয়েকে জানাচ্ছে আর কি, সেলারকে জানায় দিচ্ছে চার্জ পাচ্ছে। হ্যাঁ, মানে এটার এগেইনস্টে চার্জ করতেছে। বাট যদি না জানায় সেক্ষেত্রে আমার ম্যানুয়ালি আমাকে যে ব্যাংকের কাছে খোঁজ নিতে হবে যে আদৌ এই এলসিটা আসছে কিনা বা এই পেমেন্টটা আসছে কিনা। আচ্ছা, এই চার্জের ইস্যুটা যেটা বললেন না আতিয়াস সাহেব, এটা হলো সেকেন্ডারি ইস্যু। প্রাইমারি ইস্যুটা উনি আপাতত হয়তো বলতে ভুলে গেছে। প্রাইমারি মেইন ইস্যু যেটা, এটা হলো ইস্যুইং ব্যাংক যদি পেমেন্ট দিতে ব্যর্থ হয় তাহলে কনফার্মিং ব্যাংক বেনিফিশিয়ারিকে পেমেন্ট দিবে। এটা হলো আসল জিনিস। হ্যাঁ হ্যাঁ, মানে ইয়েটা কনফার্ম করবে আর কি, পেমেন্টটা কনফার্ম করবে। যদি পেমেন্ট এখানে সাপ্লায়ার 2 জায়গা থেকে কনফার্মেশন পাচ্ছে, একটা হলো ইস্যুইং ব্যাংক থেকে, আর ইস্যুইং ব্যাংক যদি দিতে না পারে, যেই ব্যাংক কনফার্ম করছে তাকে পেমেন্ট দিবে, সে তার থেকে সে পেমেন্ট দেবে। তাহলে একজন এক্সপোর্টারের জন্য কনফার্ম এলসি খুবই ভালো, রাদার দেন দা উইদাউট এলসি। হ্যাঁ, এখানে একটা থার্ড পার্টি ব্যাংক থাকে। তারপরে সেকেন্ডারি ইস্যু হলো চার্জ। এটার জন্য চার্জ যেটা আসবে সেটা তো আমরা কে কি দেব না দেব সেটা এলসিতে বলা থাকে। তাহলে বলেন, আমরা যদি এক্সপোর্টার হই, কি ধরনের এলসি চাবো? উইদাউট এলসি চাবো না কনফার্ম এলসি চাবো? কনফার্ম এলসি যদি, কনফার্ম এলসি মানে কি? জার্মানির বাইরের ব্যাংকের থেকে পেমেন্ট পাইবে না পাই, বাংলাদেশের কোন একটা ব্যাংক আমাকে পেমেন্টের নিশ্চয়তা দিয়েছে, নিশ্চয়তা দিবে। হ্যাঁ, সেকেন্ড ব্যাংক, এটা হলো মেইন ইস্যু।
আর সেকেন্ডারি ইস্যু হলো ওই যে আতিয়া সাহেব যেটা বললেন চার্জের ইস্যু, এটা তো চার্জ ইনভলভ থাকে, এটা কে কোনটা দিবে এটা আমরা ফয়সালা করে নেবো, বায়ার কোনটা দেবে সেলার কোনটা দেবে, নাকি আতিয়া সাহেব? জি স্যার, জি স্যার, আমি আপনি আসলে এটা সেকেন্ডারি আমার ইস্যুটা হাইলাইট আসলে করে ফেলেছেন, এই জন্য না না তো সেকেন্ডারি ইস্যুটা সবাই বুঝে ফেলেছে এক ধাপে, কিন্তু প্রাইমারি ইস্যুটা হলো আমি যেটা বললাম পেমেন্টের নিশ্চয়তা। পেমেন্টের নিশ্চয়তা ওই ব্যাংকটা দিবে আর কি, এটা আরেকটা ব্যাংক অ্যাড হবে এটার সাথে, আরেকটা ব্যাংক অ্যাড হবে, দুইটা ব্যাংক পেমেন্টের নিশ্চয়তা দিচ্ছে। নিশ্চয়তা দিবে। ইস্যুইং ব্যাংক কোনো কারণে দেউলিয়া হয়ে যায় নাকি, জি কারণ জি আপনারা জি জানেন অনেক দেশের যুদ্ধ চলছে, দেশ দেউলিয়া হয়ে যায়, ব্যাংক দেউলিয়া হয়ে যায়, অথবা সাপ্লায়ার, এত পৃথিবীতে এত দেশ, 220টা 30টা দেশ, অনেক ব্যাংক তো অনেক দেশ তো বাংলাদেশকে চিনেই না, অনেক সাপ্লায়ার তো বাংলাদেশকে চিনেই না। তো তারা যে এই যে বিলিয়ন ডলারের ব্যবসা করবে, তারা কি চাবে না এই পেমেন্টটা তারা তাদের দেশের থেকে নিশ্চয়তা চায়? জি স্যার। বা আমরা যদি এক্সপোর্টার হই, আমরাও কি চাবো না রাশিয়ার কোন ব্যাংক থেকে পেমেন্ট আসবে সেটার অপেক্ষার চেয়ে বাংলাদেশের এসএসবিসি আমাকে পেমেন্টের নিশ্চয়তা দিক? জি কোন জিনিসটা লেখা থাকলে, কনফার্ম লেখা থাকে। দেখেন ছোট্ট একটা শব্দের মাধ্যমে অনেক বড় পার্থক্য শিখলাম। কনফার্মেশন এবার মানে কি মনে হয় মনোয়ার সাহেব এবং মোহতাজিন সাহেবের ক্লিয়ার, জামিল সাহেবের ক্লিয়ার। ক্লিয়ার স্যার? জি স্যার, ক্লিয়ার স্যার। একটা ব্যাংকের সাথে অনেকগুলি ব্যাংকের এগ্রিমেন্ট থাকে, তো কনফার্ম বললে ওই তাদের থ্রুতে যাবে, কনফার্ম হবে, তাই না? এখানে এই জন্য বললাম এলসিতে আমাদের অনেক কিছু শেখার আছে। এর জন্য যেটা করতে পারেন যে এইভাবে চিন্তা করতে পারি কিনা, যেহেতু আমরা এখানে খুব একটা বেশি পার্টিসিপেন্ট নাই, ধরেন আগামী এক সপ্তাহের ভিতর মিনিমাম এলসির উপরে 3-4টা প্রশ্ন করলেন, স্যার আমি তো এলসির এই জিনিসটা বুঝি না। এখন সেটা আতিয়া সাহেবের এক ধরনের প্রশ্ন হইতে পারে, জামিন সাহেবের এক ধরনের প্রশ্ন হইতে পারে, বুঝছেন? এটা কি সম্ভব? এই ধরনের যদি প্রোগ্রাম রাখেন সময় হবে কি? জি স্যার, সময় হবে। জি যে কোনো ইস্যু হইতে পারে, এটা এলসি আমি একমাত্র বললাম, আপনাদের কোনো কাস্টমাইজ ইস্যু থাকতেই পারে। এভাবে যদি এক সপ্তাহ চিন্তা করেন 5টা 7টা পয়েন্ট, তাহলে আপনাদের যে যখন সময় অনুযায়ী সেই সময় অনুযায়ী রাত 10টার পর হোয়াটসঅ্যাপে ইচ্ছা করলে আলাপ করতে পারেন, ওকে। নাকি আতিয়া সাহেব? জি স্যার। এইটা তো আপনি নিজেও জানতেছেন, এটা বিশাল জগৎ, প্রশ্ন একসাথে মনে নাও আসতে পারে সব। এই জন্য আমি এক সপ্তাহ সময় দিলাম আপনাকে। না সেটাই স্যার, অফিস থেকে এসে আসলে অত কিছু মাথায় থাকে না। হ্যাঁ, অফিস থেকে আইসা ট্রেনিং করা এগুলা খুবই মানে কি বলবো আর, তারপর তো আপনারা করতেছেন। আরেকটা জিনিস আমি দেখলাম এলসিতে, আরেকটা জিনিস পাবেন, খেয়াল রাখবেন, এটা নিয়ে অনেক এক্সপোর্টার বা সাপ্লায়ার সমস্যা করে। এলসিতে আমরা যারা বাংলাদেশ থেকে ইম্পোর্টার হিসেবে এলসি ওপেন করি, ইম্পোর্ট পলিসি রুলস অনুযায়ী মিনিস্ট্রি অফ কমার্সের যে রুলস রেগুলেশন আছে সেখানে বলছে বাংলাদেশের ইম্পোর্টাররা যখন এলসি করবে তখন ইম্পোর্টারের নাম, ঠিকানা এবং টিন নাম্বার এবং বিন নাম্বার, বিশেষ করে নাম, ঠিকানা এবং টিন নাম্বার, তিনটা জিনিস চায়। সাপ্লায়ার যে কার্টুন গুলা বা ড্রাম গুলা পাঠাবে বা প্যালেট গুলা যে পাঠাবে তার মিনিমাম 2% এর উপর থাকতে হবে। হ্যাঁ, 2% ব্যাগের গায়ে নাম ঠিকানা থাকতে হবে। জি নিজাম সাহেব, আমি ইম্পোর্ট যে কথাটা পলিসিতে বললাম আছে। আপনি কি বুঝছেন? নিজাম সাহেব, আসছে তো আসলে। আচ্ছা কথা আপনার তো আমি বুঝতেছি না, যাই হোক, মুহতাজিন সাহেব কি আমার কথা বুঝেছেন আমি কি বললাম? জি স্যার, শুনছি। জি 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 শুনছি। স্যার কথাটা স্যার আরেকবার যদি বলেন আর কি, আমি আমার কথা কানের কাছে মানে পুরোপুরি স্পষ্ট আসে নাই। না, স্পষ্ট আমারটা আসতেছে কিন্তু আপনারটা স্পষ্ট না। মনোয়ার সাহেব কি আমার প্রশ্ন বুঝেছেন? মনোয়ার সাহেব লাইনে নাই। আজকে নেটের অবস্থা সব দিক থেকেই খুব বাজে আর কি, সবারই। আজকে তো মনে হয় খারাপ বেশি হচ্ছে, আজকে খারাপ বেশি হচ্ছে। হ্যাঁ আজকেই খারাপ স্যার, প্রশ্ন যদি আরেকবার একটু করেন আর কি, আমি আই ডিডন্ট গেট ইট।
আজকে অলটুগেদার সবারই নেটওয়ার্কের অবস্থা বাজে। আমি বলতেছি বাংলাদেশের ইম্পোর্ট, আমি আবার আরেকজনকে জিজ্ঞাসা করবো, প্রশ্নটা ভালোভাবে শোনেন। জি। বাংলাদেশের ইম্পোর্ট পলিসি রুলস অনুযায়ী যে ইম্পোর্ট পলিসি মিনিস্ট্রি অফ কমার্স তৈরি করে, সেখানে বলেছে একজন ইম্পোর্টার যখন ব্যাংকে এলসি করতে যায়, ব্যাংক যাতে লিখে যে ইম্পোর্টারের নাম ঠিকানা 2% ব্যাগের গায়ে থাকতে হবে, সাপ্লায়ার যে পণ্যগুলো পাঠায়, সেটা ড্রামে পাঠায় অথবা কার্টুনে পাঠাক অথবা প্যালেটে পাঠাক। প্রশ্ন কি বুঝেছেন কিনা? এবার কোথায় থাকতে হবে? এলসিতে থাকতে হবে। এই কথাটা এলসিতে লেখা থাকবে। আতিয়াস স্যার প্রশ্ন বুঝেছেন? স্যার আপনার প্রশ্ন ক্লিয়ার তো? আমি যে প্রশ্ন করলাম। জি স্যার। মোতাজিন স্যার ক্লিয়ার? কারণ প্রশ্ন যদি না বুঝে পরে উত্তর বললে তো বুঝবেন না। মনোজ স্যার? হ্যালো স্যার, সরি স্যার, বুঝে একটা ফোন আসছিল। নিজাম স্যার প্রশ্ন ক্লিয়ার? স্যার না পারলে স্যার প্রশ্নটা ক্লিয়ার না স্যার, মানে ক্লিয়ার ইম্পোর্টারের না? নাম ঠিকানা স্যার এলসির গায়ে লেখা থাকে। এলসির গায়ে লেখা থাকবে। এলসির গায়ে বলতে কি? এলসিতে লেখা থাকবে। এলসির গায়ে বলতে কি? মানে নাম এলসিতে লেখা থাকবে, ওই প্যাকিং এর মধ্যে লেখা থাকতে হবে আর কি। এলসিতে লেখা থাকে যাতে পুরো ড্রামের গায়ে অথবা কার্টুনের গায়ে অথবা প্যালেটের গায়ে অথবা যে প্যাকেটই আসুক না কেন, সেখানে ইম্পোর্টারের নাম, ঠিকানা এবং টিন নাম্বার যাতে লেখা থাকে। এটা হলো বাংলাদেশের ইম্পোর্ট পলিসি রুলস। এখন আতিয়া সব থেকে উত্তর শুনুন, বাংলাদেশ সরকার এই নিয়ম করার কারণ কি? যে আতিয়া সাহেব স্যার সবাইকে এই প্রোডাক্টটা আইডেন্টিফাই করার জন্য সুন্দরভাবে উত্তর বুঝিয়ে দেন যাতে সবাই একবারে বুঝে যায়। স্যার প্রত্যেকটা প্রোডাক্টে অনেক সময় এটা স্ক্যানিং হওয়ার পরে এক্সামিন হয়। এখন কন্টেনার খুলে যদি আপনার প্রোডাক্টের আইডেন্টিফাই করা না যায় যে এই প্রোডাক্টটা কার, এজন্য এটা করা স্যার, যে প্রোডাক্টের অ্যাটলিস্ট 2% এর উপরে ইম্পোর্টারের ভ্যাট, টিন এবং এই এলসি নাম্বার এগুলি মাস্ট মেনশন করা থাকতে হবে। তাইলে তাকে দিয়ে এটা কে ইম্পোর্ট করেছে এটা কাস্টম ইজিলি এটা আইডেন্টিফাই করতে পারবে। জি জি স্যার এটার একটা উদাহরণ ছিল স্যার, গত বছর 17 ড্রাম লিকুইড কোকেন আনা হয়েছিল, যে ড্রামের গায়ে আজ পর্যন্ত ইম্পোর্টার খুঁজে পাওয়া যায় না কন্টেনারের ভিতরে, এই শুধু এই ইয়েটা না থাকার কারণে। নাম ঠিকানা না পাওয়ার কারণ না, কোন ইম্পোর্টারের আইডেন্টি ছিল না ওই ড্রামের গায়ে। এখন যদি বলি যে আসলে সরকার এই নিয়ম করার কারণ কি, তাহলে ইম্পোর্টারকে উনি বললেন, আতিশ সাহেব বললেন ইম্পোর্টারকে যাতে খুঁজে পাওয়া যায়। অনেক ইম্পোর্টারকে খুঁজে পাওয়া যায় না কেন? অবৈধ ব্যবসা করে। ভালো কথা, এটা গেলে একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, আপনারা যারা পোর্টে গিয়েছেন ভিতরে, চিটাগাং পোর্ট বা যে কোনো পোর্ট, বিশেষ করে চিটাগাং পোর্ট তো আমাদের দেশের অনেক বড়, আপনারা জানেন, সেখানে তো হাজার হাজার ইম্পোর্টারের পণ্য। এখন সিএনএফ এজেন্ট যে কাস্টমস অফিসারকে নিয়ে পণ্য অ্যাসেসমেন্ট করতে যাবে, এখন সিএনএফ কার পণ্য দেখাবে? ড্রাম তো ওই ড্রাম দেখতে সবার একই রকম, আর ওই ড্রামে তো ওই যদি মনে করেন একটা কেমিক্যাল কাস্টিক সোডা, এই কাস্টিক সোডা তো 5 জনও আনতে পারে। কার পণ্য কে নিয়ে যাবে? তাহলে ড্রামের গায়ে, ব্যাগের গায়ে যদি লেখা থাকে এবিসি কর্পোরেশন, আর সিএনএফ এ যে আমি যে ডকুমেন্ট দিলাম এবিসি কর্পোরেশন, তাহলে পোর্টের ভিতর নির্দিষ্ট ওই ইম্পোর্টারকে খুঁজে পাওয়া সম্ভব যে কোন এবিসি কর্পোরেশনের প্রোডাক্ট সিএনএফ এজেন্ট খালাস করতে এসছে। কারণ আমরা অনেক সময় শুনি একজনের পণ্য আরেকজনে নিয়ে যায়। তাহলে একটা সহজ উত্তর হলো ইম্পোর্টারকে ট্রেস করার জন্য এটা কোন ইম্পোর্টারের পণ্য। এলসিএল প্রোডাক্টে তো এই জন্য শিপিং মার্ক মাস্ট থাকতেই হবে। কারণ এলসিএল তো আর এটা থাকে না, এফসিএল এ। এফসিএল এ কন্টেনারের গায়ে এক কোণা লাগাই দেয়। হ্যাঁ, তাহলে একটা উত্তর পেলাম যে আমার ইম্পোর্টার, আমরা ধরেন ইম্পোর্টার মোবিল যমুনা গ্রুপ, সিএনএফ এজেন্ট বলবো স্যার এটা এইটাই মোবিল যমুনা গ্রুপের পণ্য, এই যে দেখেন ড্রামের গায়ে লেখা আছে।
তাহলে কাস্টমস নিশ্চিত হলো যে হ্যাঁ এই পণ্য মোবিল যমুনা গ্রুপের এবং এই সিএনএফ এ মোবিল যমুনা গ্রুপের সিএনএফ জেনুইন সিএনএফ। কিন্তু এবং শিপিং মার্কটা স্যার বিএল এর মধ্যেও থাকে হ্যাঁ, আইডেন্টিফাই করার জন্য, ট্রেস করার জন্য। কিন্তু আবার আরেকটা শর্ত দিচ্ছে সরকার, 3 নম্বরও থাকতে হবে মোবিল যমুনা গ্রুপে। কারণ হ্যাঁ 3 নাম্বার তো এখন থাকবে। কারণ এই মোবিল যমুনা, এটা মোবিল যমুনা নয়, যদি এবিসি ট্রেডার্স হয়, এবিসি ট্রেডার্স তো চিটাগাংও থাকতে পারে, খুলনাও থাকতে পারে, ঢাকায়ও থাকতে পারে। এবিসি ট্রেডার্স তো অভাব নাই। কারণ এটা কোন এবিসি ট্রেডার্স, এটা 3 নাম্বার দিয়ে আবার ক্লাসিফাই হবে, সঠিক পরিচিতি পাওয়া যাবে। এই জন্য শুধু ইম্পোর্টারের নাম ঠিকানা থাকলেই চলে না, 3 নাম্বারও থাকতে হবে। আতিয়া সাহেব, এবার কি ক্লিয়ার? জি স্যার, বা ভ্যাট নাম্বার, এখন তো ভ্যাট নাম্বার হ্যাঁ, দিয়েই অ্যাসেসমেন্ট হয়। এবং আরো ইন্টারেস্টিং থিং হলো, আপনার সাথে যদি সরকারের টিন সংক্রান্ত বা ট্যাক্স সংক্রান্ত কোনো জটিলতা থাকে, কাস্টমস ওই পণ্য ছাড় করাবে না কিন্তু, কারণ আটকাই দেবে আপনাকে। বলবে আপনি তো গত অর্থ বছর রিটার্ন সাবমিট করেন নাই, অথবা ট্যাক্সের আপনার সাথে এই ঝামেলা চলতেছে, এই কোর্টের এই ঝামেলা চলতেছে। কারণ আপনারা জানেন 3 নাম্বার এনবিআর এর কাছেও আছে আপনার 3 নাম্বারটা। এনবিআর ওয়েবসাইটে তারা দেখতে পারলে, ওয়েবসাইটে কাস্টমস ওয়েবসাইটে দেখতে পারবে যে আপনার ট্যাক্স সংক্রান্ত কোনো আপডেট ইনফরমেশন তারা ওখান থেকেই পেয়ে যাবে। তাহলে এই জন্য অনেক সাপ্লায়ার এই ধরনের এলসি প্রথম নিতে চেত না, কারণ এটা সাপ্লায়ার জন্য একটা আলাদা ঝামেলা। কারণ 2% ব্যাগের গায়ে ইম্পোর্টারের নাম ঠিকানা ছাপাইতে হবে, লিখতে হবে, এটা প্রথম সাপ্লায়ার রাজি ছিল না। এটা একটা ঝামেলা, মিনিমাম 2% কিন্তু। আর যদি সাপ্লায়ার সবগুলোতে দিয়ে দেয় সেটা তো অসুবিধা নাই, মিনিমাম 2%। আমি যে এলসি কপি দিয়েছি সেটা ভালোভাবে স্টাডি করবেন এবং প্রশ্ন তৈরি করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবে। আমি আমার এলসি কপি থেকে আলোচনা করতেছি। আতিয়া সাহেবের কোনো প্রশ্ন মনে পড়ছে এই মুহূর্তে? স্যার আমার একটা কোশ্চেন ছিল, ওই যে আপনার এলসি কপিটা থেকে। জি, মনে স্যার, আসে প্রশ্ন করুন। স্যার আপনার যে এলসি এর সেকেন্ড পেজে ওখানে F42A, ওখানে যে লেখা আছে ড্রই পার্টি আইডেন্টিফায়ার কোড, এটা দিয়ে অ্যাকচুয়ালি মানে কি বোঝাচ্ছে? বা 42A সেকেন্ড পেজে, 42A সেকেন্ড পেজে ড্রই আইডেন্টিফায়ার কোড, ব্যাংক এশিয়া, ঢাকা নাকি? জি, মানে পার্টি আইডেন্টিফায়ার, তারপর পার্টি আইডেন্টিফায়ার কোড, মানে বুঝতে এটা। পারছি, আমার কাছে আছে, এলসি কপি সামনে আছে। জি স্যার, মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি, এটা কি? আমি জি বলতেছি আতিয়া সাহেবের কাছে কি এলসি কপি ওপেন করা আছে এখন নাকি? জি না স্যার। আচ্ছা, প্রথম কথা হলো আমাকে বুঝতে হবে ড্রই মানে ড্রয়ার, এই দুইটার ভিতরে কি আমরা যদি একটু বাংলা বুঝতে পারি তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে সহজ হবে। আর একটা জিনিস কি বুঝেন, যে কনসাইনার, কনসাইনমেন্ট, আমি ওইটা পরে আলোচনা আসবো, আগে আপনার এই উত্তর দিয়ে নিই। ড্রই যেই ব্যাংক পেমেন্টটা দেবে, যার উপর বিল অফ এক্সচেঞ্জটা তৈরি করতে বলতেছে, কে বিল অফ এক্সচেঞ্জ কে তৈরি করবে? ড্রয়ার, যে পাবে। ড্রয়ারকে এখানে বেনিফিশিয়ারি বা এক্সপোর্টারকে বলতেছে যে ব্যাংক এশিয়া তুমি আমার উপর বিলটা সাবমিট করবা, বিল অফ এক্সচেঞ্জটা আমার নামে দিবা, আমার সুইফট কোড নাম্বার আমি দিয়ে দিলাম। কারণ এটা কিন্তু ব্যাংক এশিয়ার এলসি। যে এলসি নিয়ে আমরা এখন আলোচনায় আছি মোতাজিম সাহেব, এটা হলো ব্যাংক এশিয়ার এলসি। ব্যাংক এশিয়া বলতেছে আমি তোমাকে বিল দেবো, বিলটা আমার নামে বানাবা। এটা হলো ব্যাংকের ভাষায়, এই জন্য বলা হয় ড্রই। ড্রই মানে ব্যাংক এশিয়া মানে পেমেন্ট দেবে। তাহলে ড্রই মানে যে পেমেন্ট দেয়, ড্রয়ার মানে যে পেমেন্ট পাবে। কে পাবে? বেনিফিশিয়ারি পাবে। বেনিফিশিয়ারি, এক্সপোর্টার। ক্লিয়ার? এই উত্তর ক্লিয়ার? জি ক্লিয়ার। পাশাপাশি আরেকটা জিনিস মনে পড়লো, কেন বাংলা শিখতে হয়। বাংলা শিখলে হবে কি, অনেকদিন মানে ভালোভাবে শেখা যায় আমাদের। তদ্রুপ আপনারা দেখবেন অনেক শিপিং লাইন বলে কনসাইনি, কনসাইনার, কনসাইনমেন্ট। খাতায় লিখেন যাদের খাতা কলম সামনে আছে। এটা আমার বিশ্বাস মোতাহাসিন সাহেব আপনার নাম এটা অবশ্যই শুনেছেন।
এই তিনটা শব্দ আপনি শুনেছেন, কনসাইনিং, কনসাইনার, কনসাইনমেন্ট। আপাতত যদি আপনার মনে আছে তিনটা জিনিস সবাইকে একটু 1 মিনিটে বলার জন্য। কনসাইনমেন্টটা সবচেয়ে বেশি ইউজ করি আর কি, যে শিপমেন্ট ইটসেলফ, এটাকে আমরা বলি কনসাইনমেন্ট, যে এই কনসাইনমেন্টের ম্যাটেরিয়াল আর কি। এখন কনসাইনমেন্ট কনসাইনমেন্ট বেশি ইউজ হয়, তাই না? হ্যাঁ, মানে যে শিপমেন্ট ইটসেলফ, যে কনসাইনমেন্টটা আসছে কিনা, এই শিপমেন্টটা আসছে কিনা, তাহলে কনসাইনার সেই হিসাবে শিপার। আর তাকে ভুল বললাম না, সেটাই। হ্যাঁ, কনসাইনমেন্টটাকে যদি আমি শিপমেন্ট হিসেবে মানে চিন্তা করি, তাহলে কনসাইনার হচ্ছে শিপার, কনসাইনি হচ্ছে যে শিপ, মানে যে শিপমেন্টটা রিসিভ করবে আর কি, শিপি। আসলে আমি বুঝতে চাচ্ছিলাম, দেখেন আমরা যে এক্সপোর্টার ইম্পোর্টার না, আমরা ইম্পোর্টার আমাদের সাপ্লায়ারকে এক্সপোর্টার বলি, আবার আমাদের এক্সপোর্টার আমাদেরকে ইম্পোর্টার বলে। হ্যাঁ, আতিয়া সাহেব বুঝতে পারছেন? মুস্তাফিজ সাহেব, জি স্যার, মোহাম্মদ সাহেব, নিজাম সাহেব, জি স্যার। কিন্তু ব্যাংকে কি আমাদের ইম্পোর্টার এক্সপোর্টার বলে না অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারি বলে? অ্যাপ্লিক্যান্ট আর বেনিফিশিয়ারি। ব্যাংক তো আমাদের এক্সপোর্টার ইম্পোর্টার বলে না। ব্যাংক কি বলে? ব্যাংকের ভাষায় আমরা কি, যে ইম্পোর্টার তাকে বলে অ্যাপ্লিকেন্ট, যে এক্সপোর্টার তাকে বলে বেনিফিশিয়ারি। কিন্তু শিপিং লাইনের কাছে তো আবার এক্সপোর্টার ইম্পোর্টার না, অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারি না। শিপিং লাইনের সাথে বা ফ্রেট ফরওয়ার্ডিং এর সাথে একজন ইম্পোর্টার হয় কনসাইনি, একজন এক্সপোর্টার হয় কনসাইনার, আর পণ্যটাকে বলে কনসাইনমেন্ট। আরেকবার কি একটু রিপিট করবেন স্যার? আরেকবার কি রিপিট করবেন? পণ্যটা হলো কনসাইনমেন্ট, আর কনসাইনি মানে প্রেরক, প্রেরক মানে আমরা যাকে এক্সপোর্টার বলতেছি, আর কনসাইনি মানে প্রাপক, যে ইম্পোর্টার। তাহলে আমরা ব্যাংকের কাছে এক নামে পরিচিত, শিপিং লাইনের কাছে আরেক নামে পরিচিত। এই জন্য আপনারা বেশি শুনেন কনসাইনমেন্ট আসছে কিনা। ব্যাংক হয়, হ্যাঁ, কনসাইনি ব্যাংক হয়, কারণ ওই ব্যাংকের থেকে আপনি একসময় হবেন, যখন পেমেন্টটা দিয়ে নেবেন, ব্যাংক যখন এন্ডোর্সমেন্ট করে দিবে, তখন আপনি পণ্যের মালিকানা হবেন। কারণ আপনি তখন সাপ্লায়ারের পেমেন্ট দেন নাই, এই জন্য মালিকানা ব্যাংক ধরে, এই জন্য ব্যাংক মালিকানা ধরে রেখে ব্যাংক নিজে কনসাইনি হয়, পণ্যের প্রাপকতা হয়। কিন্তু আপনি তো একসময় যখন ব্যাংকে পেমেন্ট দিয়ে দিবেন, ব্যাংক আপনাকে এন্ডোর্সমেন্ট করে দিবে ডকুমেন্ট। যখন ওই যে মানে কনসাইনি যদি ইম্পোর্টার যদি হয়, সেই ক্ষেত্রে ব্যাংক থেকে এনওসি নিতে, রাইট? অন্য সবথেকে অন্যদিন আতিয়া সাহেবের পরে আপনার লাইনটা ক্লিয়ার। আপনার নিজাম সাহেবের আমার কি হেডফোনের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা? না, আমার তো হেডফোন তো নতুন স্যার, মানে আপনার কথাটা আসতেছে ভেঙে ভেঙে, একটা জিনিস ভেঙে গেলে আবার সেটা মানে বোঝা যায় না ক্লিয়ার। মানে আমি স্যার বলতে চাচ্ছি যে কনসাইনি যদি মনোয়ার সাহেবের প্রশ্ন করুন। জি স্যার, দেখতেছি একটু আপনার ওই এলসি কপিটা একটু রিডিং দিতেছি, মানে ওখানে তাহলে কোশ্চেন অ্যারাইজ হবে। এটা ভালোভাবে বন্ধের দিন ভালোভাবে 2-3 বার পড়বেন, একবারই বুঝবেন না। জি স্যার, এলসি এমন এক জিনিস, একবার 2বার 3বারও চায় কিছু বুঝবেন। যে আতিয়া সাহেব একটা প্রশ্ন করেন স্যার। স্যার এই প্রশ্ন আসলে মনে পড়ছে না। আর আপনার প্রশ্ন থাকার কথাও না, কারণ এগুলো তো আপনার সবই মুখস্থ। কিন্তু আপনি কি একটু 1 মিনিটে বলবেন আপনাদের কোন ইম্পোর্ট এই পর্যন্ত এলসিএএফ লেটার অফ ক্রেডিট অথরাইজেশন মাধ্যমে এনেছেন কিনা, বা সিস্টেম তো জানেন কিনা? এলসি না, এলসিএএফ ফর্ম ফিল আপ করে ইম্পোর্ট করা যায়। জি স্যার, আমরা লাস্ট 1 বছর উইদাউট এলসি তে ইম্পোর্ট করতেছি স্যার, যেটা হলো শুধুমাত্র এলসিএফ ফর্মটা ফিল আপ করে। 1 মিনিট সময় দেন, 1 মিনিট সময় দেন, 1 মিনিট সময় দেন। তাহলে সবাই একটু শুনুন, উনি গত 1 বছর এলসি করে না ইম্পোর্ট করে
কিভাবে করতেছে সেটা শুনুন সবাই। তার মানে আমরা শিখতে চাই এলসি ছাড়াও ইম্পোর্ট হয়, জি সেটার ব্যাখ্যা দিতে আতিয়াস সাহেব শুনুন, বাকিটা আমি যদি কোনো গ্যাপ থাকে অ্যাড করব। আজকের ক্লাস খুব ইন্টারেস্টিং। এটা স্যার হচ্ছে এলসি উইদাউট ইম্পোর্ট, এটা আপনার বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ কিছু কিছু কোম্পানিকে এই সুবিধাটা গভর্নমেন্ট দিয়ে থাকে। সেই ক্ষেত্রে হলো সাপ্লায়ার যদি ফিক্সড হয় এবং রেগুলার বিজনেস হয়, তার সাথে একটা নেগোশিয়েট থাকে, সেই ক্ষেত্রে আপনার এলসি না করার সুবিধাটা গভর্নমেন্ট দিয়ে থাকে। কারণ আমরা এখানে আমরা প্রায় 60 ডেজ আপনার বিএল ডেট থেকে ডেফার্ড পেমেন্টের যে সুবিধাটা পায়, এই জন্য বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করার পরে বাংলাদেশ ব্যাংক এই সুবিধাটা দেয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সাপ্লায়ারকে, সাপ্লায়ার আমাদের প্রোফর্মা ইনভয়েস দিবে পিওর এগনেস্টে, আমরা শুধু এলসিএফ ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা দিয়ে দিব। ব্যাংক আমাকে একটা শুধু ইনফরমেশন দিবে, যেখানে একটা ওই আপনার কি বলে একটা নাম্বার, ইউনিক নাম্বার থাকবে, যেই নাম্বারের আন্ডারে কিছু ইনফরমেশন থাকবে, যে প্রোডাক্ট কি, এইচএস কোড কি, ভ্যালু কি, এই ইনফরমেশনটা আমরা সাপ্লায়ারকে জাস্ট পাস করে দিব। সাপ্লায়ার ওইটার উপরেই সে ওই নাম্বারের এগেনস্টেই সে ডকুমেন্ট তৈরি করবে এবং আমাদেরকে কপি পাঠাই দিবে। ব্যাংকেও পাঠাবে না, ডাইরেক্ট আমাদেরকে কপি পাঠাবে। কারণ এখানে ব্যাংকের কোনো এন্ডোর্সমেন্টের ওইভাবে দরকার নাই, যেহেতু ব্যাংকের কোনো লায়াবিলিটি নাই, এলসি না। সে আমরা যে কপিটা পাবো, আমরা ব্যাংকের কাছে জাস্ট একটা, যেহেতু কনসাইনি, এটা বাংলাদেশের একটা রুলস হয়ে গেছে, কনসাইনি থাকে ব্যাংক, সেই কারণে ব্যাংকের কাছ থেকে একটা কপি ডকুমেন্টটা পাঠাই দিয়ে একটা এনওসি নিব, অরিজিনাল ডকুমেন্টটা পাঠায়, যে তুমি একটা চিঠি দিবা যে এই কনসাইনমেন্টটা যদি ইম্পোর্টার বরাবর রিলিজ করা হয় আমার কোনো অবজেকশন থাকবে না। এইটা আমরা অরিজিনাল ডকুমেন্টের সাথে কাস্টমসে সাবমিট করে দিয়ে অ্যাসেসমেন্ট করে গুডস নিয়ে নিতে পারবো। এখানে ব্যাংকের কোনো এন্ডোর্সমেন্টের কিছু নাই, যেহেতু এলসি না। এবং একটা টাইম পরে যখন পেমেন্টের ইস্যু হবে 60 দিন পরে, তখন আমরা ব্যাংকে বিএলটা পাঠাই, বিল অফ এন্ট্রিটা পাঠাই দেবো এবং ওই ম্যাচুরিটি ডেটে আপনার সাপ্লায়ারকে পেমেন্ট দিয়ে দিব। এখানে এলসি উইদাউট ইম্পোর্ট, এটা এখানে এলসির কোনো ইস্যু থাকে না, ব্যাংকেরও কোনো লায়াবিলিটি নাই, গুডসটা সরাসরি ইম্পোর্টারের। কিন্তু ডাইরেক্ট যে আমি এই উত্তরে খুবই খুশি হলাম এবং আমি নিজে অনেক কিছু জানতে পারলাম। কিন্তু পাশাপাশি সবার একটু জানা উচিত, মনোয়ার সাহেব, মৌতাজিন সাহেব, যদি কোনো প্রশ্ন থাকে আতিয়া সাহেবকে করেন, এটা একটা ইন্টারেস্টিং দিক। একজন একজন করেন, মনোয়ার সাহেব করেন, আতিয়া সাহেবকে প্রশ্ন করেন যদি কিছু জানার থাকে। আর এখনো কোনো কোশ্চেন অ্যারাইজ হয় না, মানে যদি হয় আমি তখন করবো আর কি, নক করবো। বিষয়টা স্যার ক্লিয়ার করে। মৌতাজিন সাহেব কোনো প্রশ্ন আছে? উনি তো ক্লিয়ার করে বলেই দিলেন। মৌতাজিন সাহেব কি লাইনে আছেন? আজকে একজনের সাথে একজনের সমস্যা, মানে লাইনে। স্যার আমি লাইনে আছি, একটু সমস্যা হচ্ছে তো। আচ্ছা, উনি যে আতিয়া সাহেব যে উত্তর দিলেন, আপনার তার সাপেক্ষে কোনো প্রশ্ন করবেন? না স্যার, আমি মোটামুটি আমরা একটা জিনিস শিখলাম যে এলসি ছাড়াও এলসিএফ এর মাধ্যমে ইম্পোর্ট করতে পারি। তবে এখানে দুইটা জিনিস, সেটা হলো আমার ব্যাংক রাজি থাকতে হবে, আমার ব্যাংক রাজি থাকলেই হবে না, আবার সাপ্লায়ারও এটা বুঝতে হবে এটা কি জিনিস। কারণ পৃথিবীর অনেক সাপ্লায়ার এটা বুঝে না এলসিএফ এর মাধ্যমে ইম্পোর্ট করলে তারা এটা এবার রিস্ক মনে করে, যেহেতু এটা ব্যাংক দায়িত্ব নেয় না। কিন্তু ওনারা একই এক্সপোর্টার একই ইম্পোর্টার রেগুলার ব্যবসা করতেছে বলে ওনাদের এই জিনিসটা কন্ট্রোলে চলে আসছে, এই জন্য সাপ্লায়ার বুঝে। কিন্তু আপনারা যদি কোনো নতুন সাপ্লায়ারকে প্রপোজাল দেন, সাপ্লায়ার এলসিএফ রাজি নাও থাকতে পারে, নাও বুঝতে পারে। কিন্তু আতিয়া সাহেব, সাপ্লায়ার যদি আপনাদের ব্যাংকে ডকুমেন্ট পাঠায় অসুবিধা কি? আপনাদের না, সাপ্লায়ার যেহেতু এখানে আমার ব্যাংকের কোনো ইনভলভমেন্ট নাই, সাপ্লায়ার কেন ব্যাংকে ডকুমেন্ট পাঠাবে? সে পাঠাবে না। না, এটা তাদের একটা এক্সট্রা কস্ট আছে, কেন সে ব্যাংকে ডকুমেন্ট যাবে, যেহেতু ওইখানে কোনো বলা নাই কোথাও তার কাছে। আমরা বলেছিলাম অনেকবার যে আপনারা ডকুমেন্টটা ব্যাংকে পাঠালে ব্যাংক এনওসিটা করতে সুবিধা হয়। তারা বলছে যে না, আমরা যেহেতু কোনো ধরনের বাইন্ডিংস আমাদের নাই যে আমরা ব্যাংকে ডকুমেন্টটা সাবমিট করব,
কালেকশন বা কিছু, তাহলে আমরা কেন ব্যাংকে দিব? তোমার জিনিস আমরা তোমাকে পাঠাই দিচ্ছি, তুমি কিভাবে তোমার দেশে ম্যানেজ করবে এটা তোমার ব্যাপার। এখন প্রশ্ন হলো, একজন ইম্পোর্টার এলসিএফ এর মাধ্যমে ইম্পোর্ট করে কিভাবে লাভবান হইতে পারে, এটা একটু সবাইকে বলে দেন। না, এইখানে লাভবানটা হচ্ছে এলসির যে কমিশনটা এটা আমার দিতে হচ্ছে না, ব্যাংকে দিতে হচ্ছে না। আমার বলতে ইম্পোর্টার বলেন, ইম্পোর্টার, হ্যাঁ, ইম্পোর্টার যেহেতু আমরা, আমাদেরকে ওই এলসির কোনো কমিশন দিতে হচ্ছে না এক। আর যেহেতু এখানে সাইট পেমেন্টেরও কিছু নাই, সুতরাং আমি আমার, যেহেতু আমার সাপ্লায়ার আমার সাথে আমাকে একটা ফেভার করতেছে যে তুমি আমাকে 60 ডেজ পরে পেমেন্ট দিবা, সেই ক্ষেত্রে আমি এর মধ্যে ডকুমেন্টটা দিয়ে আমি গুডস ছাড়াই ফেলতে পারতেছি, সেল করতে পারতেছি আমার, এবং সেলের পরে গিয়ে আমি পেমেন্ট দিতে পারতেছি। এইভাবে একটা ইম্পোর্টার শুধু এলসি না করে, কোনো চার্জ না দিয়ে, কিছু চার্জ ব্যাংকের দিতে হয়, ওটা হলো অন্য, এছাড়া কোনো কমিশন টমিশন কিছু লাগতেছে না। তাহলে আমরা একটা বিশাল অংশের কমিশন থেকে, ব্যাংকের কমিশন থেকে মুক্তি পাইতে পারি যদি এলসিএফ এর মাধ্যমে ইম্পোর্টের জন্য আমরা ব্যাংকে রাজি করাইতে পারি, সাপ্লায়ারকে রাজি করাইতে পারি, নাকি? জি স্যার, সেটা একটা বাল্ক কোয়ান্টিটি হইতে হবে। হ্যাঁ, এবং আমরা দেখি এগুলো সাধারণত বড় বড় ইম্পোর্টারদের ক্ষেত্রে ফ্যাসিলিটি দেয়, নাকি? জি জি জি, এটা বিশাল ভ্যালু, এটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে, যে কথার কথা, ইম্পোর্টার হঠাৎ করে যদি মানে কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে বা দেখা যাচ্ছে সে পেমেন্ট দিল না, সেক্ষেত্রে এই পেমেন্টটা নেওয়ার পদ্ধতি কি? যেহেতু ব্যাংক, এখানে ব্যাংকের কোনো গ্যারান্টি নেই। ব্যাংকের কোনো গ্যারান্টি নাই, তাহলে সাপ্লায়ার কেন রাজি হয়েছিল? তাহলে সেই ধরনের পার্টি দেখেই তো রাজি হয়েছিল, বেক্সিমকো দেখেই তো রাজি হয়েছিল, আরএফএল দেখেই তো রাজি হয়েছিল, যমুনা গ্রুপ দেখেই তো রাজি হয়েছিল। তার সলভেন্সি সবকিছুই, এবং সেটা না, আমরা যেটা পেয়েছিলাম সেটা ছিল আপনার এইচএসবিসি, একটা ফরেন ব্যাংকের মাধ্যমে আমরা এইচএসবিসি কে রিকোয়েস্ট করেছি, এইচএসবিসি আমাদের হয়ে বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করছে যে হ্যাঁ এটা এরকম তারা এটা করতে পারে, তাদের সেই ধরনের অ্যাবিলিটি আছে। তখন বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সরাসরি একটা চিঠি ইস্যু করে দিচ্ছে যে উইদাউট এলসি তে ইম্পোর্ট করতে পারবে। এটা কি প্রত্যেক কনসাইনমেন্টে কি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে, নাকি একবার না 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 না, প্রত্যেক ওই একবারই অনুমোদনই লাগবে, কিন্তু প্রত্যেকবার ওই যে ব্যাংক একটা এনওসি দিচ্ছে কনসাইনমেন্ট ওয়াইজ যে আমার কোনো অবজেকশন নাই। তবে স্যার এটা একটা লিমিট আছে না, এক বছরে এলসিএফ এর একটা লিমিট থাকে না, যে এক বছরে একটা আমদানিকারক একটা নির্দিষ্ট পরিমাণ এলসিএফ, হ্যাঁ, একটা লিমিট আছে, একটা $1 লাখ না $1 মিলিয়ন এরকম? হ্যাঁ, ওরকম একটা লিমিটেশন আছে, যেটা ওই বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা আছে যে এত ডলার পর্যন্ত সে উইদাউট এলসি ইম্পোর্ট করতে পারে। আর আপনি যেটা যেটা বললেন যে লায়াবিলিটির কথা, যে সাপ্লায়ার পেমেন্ট বা ইম্পোর্টার পেমেন্ট দিবে না, এই ক্ষেত্রে হয় কি, যেগুলি সোল ডিস্ট্রিবিউটর হয়, ধরেন আপনি শুধু ওই প্রোডাক্টটা আনেন ওই দেশ থেকে, এইসব ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনি ছাড়া তো তার প্রোডাক্ট কেউ বিক্রি করবে না। বাংলাদেশে এখন এক্সন মোবিলের গুডস এনে ইম্পোর্ট করে বিক্রি করে, সুতরাং অন্য কেউ করে না। তো এই ধরনের একটা বিশ্বাসযোগ্যতা থাকবেই যে আমার গুডস তো অন্য কেউ বাংলাদেশে সেল করতেছে না, সেই করবে। স্যার আচ্ছা স্যার, আর একটা জিনিস সবাই হয়তো জানতে চাবে, রিভলভিং এলসি আপনি শুনেছেন? স্যার আমি এই ব্যাপারে কাজ করিনি স্যার। আচ্ছা, রিভলভিং এলসি বাংলাদেশের ব্যাংক গুলো করতে চায়, কারণ এতে করে লাভ নাই, কারণ একটা এলসি বারে বারে চলতে থাকবে, বারে বারে এলসি করা লাগবে না, এবং একই এক্সপোর্টার একই ইম্পোর্টার হইতে হবে এবং একই ধরনের পণ্য হইতে হবে, তাহলে রিভলভিং এলসি করা যায়। এটা পৃথিবীর অন্যান্য দেশে আছে, বাংলাদেশের আমরা ব্যাংক গুলো করতে চায় না বলে আমরা এই লাইন থেকে করে এসেছি, কারণ সেখানে ওই ব্যাংক চায় বারে বারে এলসি হোক, বারে বারে অ্যামেন্ডমেন্ট হোক, বারে বারে কমিশন পায়। রিভলভিং এলসি কিছুই না, রিভলভিং এলসি হলো একটা এলসি ধরেন 1 বছরের জন্য একটা সাপ্লায়ারের কাছে যাবে, সে প্রত্যেক বারে বারে ওই এলসির মাধ্যমে শিপমেন্ট করবে, আবার পেমেন্ট পাবে, আবার শিপমেন্ট করবে, আবার পেমেন্ট পাবে, রিভলভিং এলসি। এক্সপায়ারি ডেট বাড়ায় বাড়ায় করবে। এটা মানে বাংলাদেশের ব্যাংক গুলো এগুলো তো অভ্যস্ত না, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে রিভলভিং এলসি প্রচলন আছে।
এখন একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হলো আমরা ওই যে আপনারা যারা এক্সপোর্টার, এখানে এক্সপোর্টার তো মনে হয় একজনই আছেন। এক্সপোর্টারদের অনেক সময় বাংলাদেশ সরকার ওই নগদ সহায়তা কিছু ঘোষণা করে, মানে ক্যাশ ইনসেন্টিভ। আপনারা জানেন, যারা ইম্পোর্টার তারাও জানেন মনে হয়। আর ওয়ালটনে যে এক্সপোর্ট করেন, আপনারা কি কোনো ইনসেন্টিভ পান আপনাদের জানা মতে? ওয়ালটনে যে আছেন না স্যার, আমার জানা মতে স্যার নাই, আমার জানা মতে ইনসেন্টিভ পান না আমরা তো পাই। আপনারা? হ্যাঁ, মানে আমার জানা মতে স্যার আমি এরকম এক্ষেত্রে নিজাম সাহেব এখানে পায়। স্যার আমরা পাই, আমরা স্যার প্রাণের ক্ষেত্রেও পাই, আরএফএল এর ক্ষেত্রে, দুই ক্ষেত্রে পাই। এখন যদি অনেকে প্রশ্ন করে যে আমি একজন এক্সপোর্টার, ইনসেন্টিভ পেতে গেলে এ টু জেড প্রসিডিউর কি, মানে কখন পাবো ইনসেন্টিভটা? এটা কি Right. এক্সপোর্ট করার পরপরই পাবো, Right, right. নাকি আসলে কি ডকুমেন্ট লাগবে, আমার কি করণীয়, আমি সব আইটেমে কি ইনসেন্টিভ পাবো, নাকি বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার কাছে আছে, উত্তর জানা আছে, সেগুলোর যদি আপনি 2-3 মিনিট প্রেজেন্টেশন দেন, খুবই সুন্দর সহকারে যদি সবাইকে বুঝিয়ে দেন যে একজন রপ্তানিকারক কি কি কখন কখন এবং কিভাবে বাংলাদেশ ব্যাংক থেকে নগদ সহায়তা পাইতে পারে, যেটা নাকি আমরা বলি ক্যাশ ইনসেন্টিভ। এই ব্যাপারে নিজাম সাহেব অনেকদিন যাবত কাজ করতেছে ফিলিপাইন মার্কেটে, অনেক অভিজ্ঞ, সবাই শুনুন। আসলে আমি তো সরাসরি ডেস্কের কাজ হয়ে করি, আমরা তো সেলসের কাজ করি। তবে আমার যতটুকু ধারণা আর কি, যে একটা শিপমেন্ট হওয়ার পরে আমরা সাধারণত সব ধরনের ডকুমেন্টস হচ্ছে ব্যাংকে সাবমিট করি। সাবমিট করার পরে তখন হচ্ছে যখন আমাদের বিভিন্ন না, লাইন ক্লিয়ার না, হ্যাং হয়ে গেছে। লাইনে একটু সমস্যা হচ্ছে, কথা বোঝা যায় না, অনেক ইচ্ছা বলতেছিল। আচ্ছা, তাহলে আমারটা কি ক্লিয়ার? স্যার আমি বলবো? আচ্ছা বল, তাহলে তো আমার একটু কষ্ট কম হয়। হ্যাঁ, এই জন্যই আর কি চিন্তা করলাম আমি বলি স্যার, আপনি একটু রেস্ট নেন। যে আপনার লাইনটাও এটা ক্লিয়ার। হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটার যখন এক্সপোর্টটা হয়ে যায় এবং সাপ্লাই আপনার এই এক্সপোর্টারের অ্যাকাউন্টে যখন টাকাটা চলে আসে, তখন তো একটা পিআরসি ইস্যু করে, প্রফিট রিয়েলাইজেশন সার্টিফিকেট। তখন এক্সপোর্টার এই সার্টিফিকেটটা কালেক্ট করে এবং সমস্ত ডকুমেন্ট দিয়ে এক্সপোর্টের এটা আপনার একটা ফাইল তৈরি করে এটা আমার যে ব্যাংক, সেই ব্যাংকে পাঠানো হয় এবং অনলাইনে ফিল আপ করে। তো আমার ব্যাংক সেই ফাইলটা আবার একটা থার্ড পার্টি অডিটর দিয়ে অডিট করায় যে আমি যা ডকুমেন্ট প্রোভাইড করেছি সেগুলি সব ঠিক আছে কিনা, এক্সপোর্ট হয়েছে কিনা, এটা একটা রিকোয়ারমেন্ট। ওই অডিটররা যদি একটা যখন সার্টিফিকেট দেয় যে হ্যাঁ সব ঠিক আছে, তখন আমার ব্যাংক এটা আপনার বাংলাদেশ ব্যাংকে সাবমিট করে এই ইনসেনটিভটার জন্য। এবং এটা ওই তখন আমার আলটিমেটলি ওই বাংলা ব্যাংকের মাধ্যমে এটা আবার আমার অ্যাকাউন্টে ইনসেনটিভটা চলে আসে, যার জন্য যার বরাদ্দ যেত, কেউ 2%, কেউ 4%, কেউ 1%, ক্যাটাগরি ভিত্তি করে। এখানে আমার একটা কোশ্চেন ছিল, আপনি যেটা বললেন যে যার জন্য যেটা বরাদ্দ, মানে এটা কি প্রোডাক্ট ওয়াইজ মানে ক্যাটাগরিটা, নাকি কোম্পানি ওয়াইজ, নাকি? হ্যাঁ, এটা আপনার ওই প্রণোদনা বলেন বা ইসে বলেন, ওইখানে আপনার বাংলাদেশ ব্যাংক যখন ডিক্লেয়ার করে সরকার, ওইখানে উল্লেখ থাকে যে কোন শিল্পের জন্য কত পার্সেন্ট, গার্মেন্ট শিল্পের জন্য কিন্তু 2%। তারা ওই নগদ সহায়তা ওই সে যতটুক এক্সপোর্ট করেছে এবং তার অ্যাকাউন্টে যত টাকা ঢুকেছে ওইটা অডিটের মাধ্যমে সে ওটার উপরে বেস করে 2% টাকা সে ক্যাশ পেয়ে যাবে তার অ্যাকাউন্ট। মানে এটা কি অনলি এক্সপোর্টের ক্ষেত্রে কি ক্যাশ ইনসেন্টিভটা দেয়, নাকি হ্যাঁ, এক্সপোর্টের ক্ষেত্রে এটা এক্সপোর্টকে উৎসাহিত করার জন্য সরকারের একটা প্রণোদনা। আপনি এখন যে রেমিটেন্স পাচ্ছেন, আপনি দেখবেন যে এখন যদি আসে আপনার 2% করে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদি আপনার কোনো বাইরের দেশ থেকে আপনার কেউ কোনো রেমিটেন্স পাঠায়, এটাও ওই টাইপের একটা উৎসাহ দেওয়ার জন্য সরকারের একটা আর কি উদ্যোগ, ক্যাশ ইনসেন্টিভটা। মানে সব আইটেমে যত এক্সপোর্ট করবেন তত বেশি ইনসেন্টিভ পাবেন। প্রথম কথা হলো এক্সপোর্ট সব আইটেম না, সব আইটেম না, সিলেক্টেড ধরেন 25 থেকে 30টা আইটেম, এগুলো আমি আপনাদেরকে খুব সম্ভব ইমেল করেছিলাম। আচ্ছা,
নাম্বার 2 হলো সরকার কেন ঘোষণা দিয়েছে এটা, যাতে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি এবং আমরা নিজেদের বেকারত্ব ঘুচাই এবং আমাদের ফ্যাক্টরিতে যাতে 10 জন লোকের কর্মসংস্থান হয়। কারণ দেশ চলতে গেলে বৈদেশিক মুদ্রার দরকার আছে নাকি? জি জি এবং ফরেন সরকার চায় আপনার বাংলাদেশের প্রোডাক্টটা বিদেশে ব্র্যান্ডিং হোক। অনেকগুলো কারণে নগদ সহায়তা দেয় একজন এক্সপোর্টার। তাহলে এইটা পেমেন্টটা কখন পাবে ইনসেনটিভটা? তাহলে আমার আতিয়া সাহেব ঠিকই বলেছেন, পেমেন্টটা আমার ব্যাংকে আসতে হবে। আপনি এই পেমেন্টটা বিদেশে রাখলে তো, এক্সপোর্ট করলে তো আর পেমেন্ট রাখবেন বিদেশে, এর জন্য তার ইনসেন্টিভ ঘোষণা করে নাই। পেমেন্টটা দেশে আসার প্রমাণ কি? পিআরসি, প্রসিড রিয়ালাইজেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেট সহ আপনার যত এক্সপোর্ট ডকুমেন্ট, কমার্শিয়াল ইনভয়েস, এলসিএসটি ল, বিএল আছে, প্যাকিং লিস্ট আছে, সার্টিফিকেট অফ অরিজিন আছে, ব্যাংকের সমস্ত ডকুমেন্ট প্রমাণ আছে। আপনি যে এক্সপোর্ট করেছেন তার সমস্ত প্রমাণ আপনি ব্যাংকে সাবমিট করবেন। আপনার ব্যাংক একটা ফাইল প্রসিড করে পাঠিয়ে দিবে বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের অডিট ফার্ম এটা 1 মাসের ভিতর চেক করে আপনার ব্যাংকে পাঠিয়ে দিয়ে ওই ইনসেনটিভটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। কিন্তু প্রশ্ন এখানে একটা থেকে যায়, এই ইনসেনটিভটা কি এফওবি এর উপর দেবে না সিএফআর এর উপর দেবে? আতিয়া সাহেব। স্যার আমি যেহেতু গার্মেন্টস লাইনে দেখছি এফওবির যেহেতু এক্সপোর্টটা করে গার্মেন্টসে, তো এফওবির উপরই না, সিএফআর পাবে না, এটা সিএফআর পাবে না, ফ্রেটের এফওবি, রাইট, এফওবি এর উপর। শুধু গুডস এর জাহাজদারের উপর তো আর ইনসেন্টিভ দিবে না সরকার। না, ফ্রেটের উপরে দিবে। এফওবি ভ্যালুর উপর আপনার যে ভ্যালু এফওবি হবে সেটার উপর ইনসেন্টিভ। হ্যাঁ, সেটার উপর দিবে। এখন কোন প্রোডাক্ট অনুযায়ী এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া আছে, কোন প্রোডাক্টে কত পার্সেন্ট, এটা 2%ও আছে। আবার এই যে পটেটো এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে সেটা আবার 20%ও আছে। বা এগ্রিকালচার প্রোডাক্ট যেমন আরএফএল এগ্রিকালচার প্রোডাক্ট এক্সপোর্ট করে 10% আছে, 15% আছে, অনেক প্রোডাক্টে 20%ও আছে ইনসেন্টিভ। অর্থাৎ আপনি $1,00,000 যদি এক্সপোর্ট করতে পারেন সরকার $20,000 দেবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, কিন্তু আমি জানি না, আমার জানা মতে লাইট ইঞ্জিনিয়ারিং আপনাদের যে ওয়ার্ল্ডনে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার জানা মতে লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট করতে পারলে ইনসেন্টিভ আছে। কিন্তু এটা আপনি যদি কমার্শিয়ালি খবর নেবেন যে কেন ইনসেন্টিভ পাচ্ছেন না, বা আপনাদের এটা তো লাইট ইঞ্জিনিয়ারিং আইটেম। আমার জানা মতে আমি যখন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গত সপ্তাহে ভিজিট করেছিলাম মনে হয়, তখন দেখেছিলাম যে লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের উপরও সরকার নগদ সহায়তা দেয়। আপনাদের এই সেক্টরটা তো লাইট ইঞ্জিনিয়ারিং নাকি হেভি ইঞ্জিনিয়ারিং? না না, লাইট ইঞ্জিনিয়ারিং, কনজিউমার ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং। লাইট ইঞ্জিনিয়ারিং, লাইট ইঞ্জিনিয়ারিং এ আমার জানা মতে সরকার ক্যাশ ইনসেন্টিভ দেয়। এবং আপনাদের এটা হলো, আমি এখন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আছি অলরেডি, আপনাদের সিরিয়াল নাম্বার 6 নম্বর সিরিয়ালে লেখা আছে হালকা প্রকৌশল পণ্য রপ্তানি খাতে ভর্তুকি 15%। এটা আপনাদের কালকে অফিস থেকে জানবেন যে আপনারা যে এক্সপোর্ট করতেছেন, এক্সপোর্ট তো হচ্ছে অলরেডি, হ্যাঁ, আপনারা আদৌ ইনসেন্টিভ পাচ্ছেন কি পাচ্ছেন না, না পাইলে কারণ কি? আমার কাছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি হালকা প্রকৌশলী পণ্য রপ্তানি খাতে ভর্তুকি 15%। ওকে, জাস্ট চেক দিচ্ছি আমি। আর এই পটেটোর ক্ষেত্রে দেখতেছি 20%, চামড়ার ক্ষেত্রে 10%, হ্যাঁ 20%। আর শাকসবজির ক্ষেত্রে শাকসবজি কোথায়, ভেজিটেবল শাকসবজি আছে, কৃষি পণ্য যে এগ্রিকালচার যে আরএফএল যেটা করে এগ্রো প্রসেসিং করে তারা 20% নিচ্ছে। আপনারা কি 20% নিচ্ছেন নাকি? স্যার এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। জি, ইন্টারেস্টিং স্যার ঘটনা হচ্ছে এরকমের, এটা হচ্ছে আনঅফিসিয়াল। সেটা হচ্ছে আমরা তো আফ্রিকা যখন এক্সপোর্ট করি, তো তখন দেখা যাচ্ছে আমরা অনেক সময় রেট ছেড়ে দিতে হয়, মানে অনেক সময় লাভই হয় না, কিন্তু কিন্তু ওই যে 20% আমরা পাই ওখান থেকে অনেক সময় ছেড়ে দিতে হয়। তো এই জন্য আমরা কি করি, বাপাতে যখন আমরা ওই যে হচ্ছে যে ওই ক্যাশ ইনসেন্টিভটা যখন নেই,
তখন যে যে প্রাইসে সেল করি তার চেয়ে বেশি প্রাইস বাড়াই দিয়ে কিন্তু ওখান থেকে একটু ইয়ে নেই আর কি, যাতে আমাদের ক্যাশ ইনফ্লোটা যাতে একটু বেশি হয়। মানে এটা ওনারা তো স্যার যেটা বললেন আনঅফিশিয়াল আর যে কি। এই যে কেনা দামে বিক্রি করে দেয় অথবা একটু লসে বিক্রি করলেও ইনসেন্টিভ দিয়ে হ্যাঁ, পোষায় না, ব্যাপারটা এরকম। রাইট 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 রাইট। নেক্সট পেজটা একটা হেডিং দেন। আমরা গত ক্লাসেই মনে হয় শিখছিলাম যে একটা জিনিস, যে সিবিএম এবং ভলিউমেট্রিকের দুইটা অঙ্ক শিখেছিলাম। আজকে আমি শুনতে চাবো সবার কাছে যে এই যে দুইটা জিনিস শিখেছিলাম, যে সিবিএম এবং ভলিউমেট্রিক ওয়েট, এটা শিখে কোথায় অ্যাপ্লাই করব, মানে কি কি জায়গায় আমার লাগতে পারে এই জিনিসটা, বা না জানলে আমি কিভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারি। যে কোনো একটা সাইডে চিন্তা করবেন, হয় ইম্পোর্টার হবেন নাহলে এক্সপোর্টার হবেন। আচ্ছা, এক্সপোর্টার হওয়াই ভালো, যেহেতু শিপিং ডকুমেন্টস তৈরি করে এক্সপোর্টাররা, পণ্য পাঠায় এক্সপোর্টাররা, সিবিএম ক্যালকুলেশন তাদের এক্সপোর্টারদের বেশি দরকার হয়। সুতরাং নিজেকে এক্সপোর্টার চিন্তা করে যে সিবিএম ক্যালকুলেশন বা ভলিউমেট্রিক ওয়েট ক্যালকুলেশন কেন গুরুত্ব, এটা আমি সবার থেকে একটা বা দুইটা পয়েন্ট শুনতে চাবো। আর যদি তাও বেশি পারেন তার বেশি লিখবেন। আমি হাতে সময় দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে আলোচনায় বসবো। উপরে হেডিং দেন, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ সিবিএম ক্যালকুলেশন। সিবিএম এন্ড ভলিউমেট্রিক ওয়েট ক্যালকুলেশন দুইটা একসাথে লিখুন। এটার গুরুত্ব কি, কেন শিখতেছি আমরা, কেন শিখেছিলাম, এটা না জানলে কি অসুবিধা হতো। সিবিএম ক্যালকুলেশনের গুরুত্ব কি, এটা না জানলে কি অসুবিধা হবে। সিবিএম মানে কিউবিক মিটার, ভলিউমেট্রিক ওয়েট ওই যে 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 এয়ার শিপমেন্ট হয়তো বলি ভলিউমেট্রিক ওয়েট। এই দুইটা জিনিস না জানলে কিভাবে এক্সপোর্টার হিসেবে ক্ষতিগ্রস্ত হব, জানার উপকারিতা কি, সেই পয়েন্টগুলো খাতায় লিখুন। এবং 5 মিনিট পরে আমি সবার থেকে দুইটা পয়েন্ট করে শুনতে চাবো মিনিমাম, আর বেশি লিখতে পারলে তো আরো ভালো। এক্সপোর্টার হিসেবে চিন্তা করবেন যে আপনারা এক্সপোর্টার, আমরা এখন সবাই এক্সপোর্টার। এই সিবিএম বা ভলিউমেট্রিক ওয়েট না জানলে আমি কি ক্ষতির সম্মুখীন হতে পারি। নিজাম সাহেবের এই যে একটু আগে যে কথা বললেন তখন লাইনটা আরো ভালো ছিল। এখন এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলেন তো।
আর একটু জোরে বলেন। স্যার আমি শুনতে পাচ্ছি স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, একটু একটু আগে ভালো আসছিল। এখন যে বাংলাদেশে আপনার অফিসে দায়িত্ব পালন হ্যালো। করেন, কি 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 নিজাম সাহেব, এখন যে আপনি অফিসে বাংলাদেশের দায়িত্ব পালন করেন, আপনার কাজ কি কি? এখন স্যার আমার মোটামুটি আমি যে দায়িত্বগুলো পালন করি সেটা হচ্ছে যে ফিলিপিন্সের আসলে আমাদের মানে যে সেকেন্ডারি সেলস সেটা ঠিকভাবে হচ্ছে কিনা এই জিনিসগুলো, এই জিনিসের দায়িত্বগুলো পালন করি। আর আসলে যে অর্ডার গুলো আসে সেগুলোর আমাদের বিশেষ করে ওই হচ্ছে পিআই আর হচ্ছে আপনার বুঝতে পারছি, এক্সপোর্ট কমার্শিয়াল অর্ডার কি ইনভয়েস আর আসতেছে? এক্সপোর্ট অর্ডার কি আসতেছে বিদেশ থেকে? হ্যাঁ 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 আসতেছে আসতেছে, আসতেছে। ভেরি গুড, এটা একটা ভালো দিক। মানে হ্যাঁ খালি আমার কাজ খালি তিনটা, মানে পিআই, আপনার হচ্ছে প্যাকিং লিস্ট আর হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস, তিনটা তৈরি করি, কমার্শিয়ালকে দিয়ে দিই, ওনারা বাকি কাজ করে নেয় আর কি। আমরা জাস্ট মাঝে মাঝে একটু দেখি, ফলো আপ করি যে আসলে হচ্ছে লোকেশনটা কোথায় বা আসলে ফ্যাক্টরি থেকে ঠিকভাবে বের হয়ে গেছে কিনা, এতটুকু আর কি। বা পেমেন্টের সময় একটু দেখি যে আসলে পেমেন্ট আসছে কিনা বা এরকম আর কি। কারণ পেমেন্ট হওয়ার পরে তো আমাদের ওই আমাদের একটা মানে কমার্শিয়ালে কত বছর যাবত দায়িত্বে আছেন? আমি আমি তো কমার্শিয়ালের কাজ করি না, কমার্শিয়ালের আসলে আলাদা লোক আছে আর কি। যাই হোক, আপনার যে এই লাইনে কত বছর? আমি আমি এক্সপোর্টে আছি। আহ, আমি তো বাংলাদেশের লোকাল সেলসে তো ছিলাম, আচ্ছা তো আচ্ছা, লোকাল সেলস এবং এক্সপোর্ট দিয়ে হচ্ছে 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ওহো, 12 বছর। হ্যাঁ, তো তার ভিতর লোকাল সেল কত আর এক্সপোর্ট কত? এক্সপোর্টে 7 ইয়ার্স আর হচ্ছে লোকালে 5 ইয়ার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই হচ্ছে আপনি বিষয় যে স্যার। আর পদক্ষেপ নিন, আসলে আপনি তো এটা লিখেছেন, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন হ্যাঁ, পরবর্তীতে, আপনার কি ধরনের ইনফরমেশন প্রয়োজন জি আপনাকে আমাকে জানাবেন। জি কারণ জি জি। অনেকে তো আমরা আসলে এই যে আতিয়া সাহেব, আর শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার। এই যে আমরা 4-5টা ক্লাস বা 4টা ক্লাস নিলাম, আপনি জি বলেন স্যার। এই বিশাল জগতে 4টা ক্লাসে আমরা কি 1% শিখতে পেরেছি? 1% আলোচনা সম্ভব? না স্যার, না 1% না, আসলে অনেক কিছু আসলে এখান থেকে জানা হয়েছে যেগুলো আসলে আসলে এটা না, হচ্ছে মানে অনেক কিছু জানছি, রিফ্রেশমেন্টের জন্য ঠিক আছে। অনেক কিছু জানছি, কিন্তু সেটা তো 1%ও পড়ে না আমার দৃষ্টিভঙ্গি থেকে। মানে এটা একটা বিশাল জগৎ। রাইট রাইট। আমি যদি এলসি নিয়ে 3 দিনও ক্লাস নেই, তো এলসি শেখা শেখবে না, ব্যাপারটা এরকম। কিন্তু তারপরেও রাইট। আমরা নিজেদের কাজ চালানোর মতো কিছু একটা ফাউন্ডেশন আমরা চাচ্ছিলাম তৈরি করে দিতে। এখন ব্যাপার আছে এখানে দুইটা। এখন এটা যদি 8টা বা 10টা সেশন হইতো, অনেকে এটা ফাইন্যান্সিয়াল ইস্যুর জন্য অনেকে অ্যাটেন্ড করতে পারতো না, অনেকে সময়ের জন্য অ্যাটেন্ড করতে পারতো না। তাহলে এখন দুইটা জিনিসই যারা আমরা ট্রেনিং অর্গানাইজেশন সেটা চিন্তা করি যে মিনিমাম সেশন দেখে ম্যাক্সিমাম যতটুকু শেখানো যায়। কারণ এই সেশনটা যদি 10টা সেশন হইতো, তাহলে প্রাইস হইতো অনেক বেশি, যেটা নাকি অনেকের পক্ষে দুইটা জিনিস, টাইমও সব বের করা সম্ভব না, আবার অর্থ বের করা সম্ভব না। কিন্তু আমার তো শিখতে হবে, সমস্যা তো হলো এই জায়গায়। মাঝামাঝি শিখা চলে যাওয়া তো ঠিক না। যাই হোক, আপনার দৃষ্টিকোণ থেকে সিবিএম এর গুরুত্বগুলো বলুন। নাম্বার 1 কি লিখেছেন? নাম্বার 1 লিখেছি যে আসলে কন্টেনারের সঠিক লোডিং হওয়ার জন্য বা কোনো মানে কন্টেনার যাতে ফাঁকা না থাকে বা সঠিক মানে এক্সাক্ট লোডিং হওয়ার জন্য। আর হচ্ছে দেখেন, মানে এটা শেষ করি, এটা মিনিমাইজ। কিন্তু বুঝি নাই। তাহলে নিজাম সাহেব 1 নম্বর যেটা বলতে চাচ্ছেন, এটা কি এফসিএল এ পাঠাবো নাকি এলসিএল এ পাঠাবো? সিবিএম এর মাধ্যমে জানতে, আমি তো সেটা জানতে পারবো যে আমার এফসিএল লাগবে না এলসিএল লাগবে, এটাই তো বলতে চাচ্ছেন। আসলে হ্যাঁ, মানে এটা আসলে আমার আমার কতটুকু এলসিএল জায়গা করি বা লাগবে? এফসিএল করি, দুই ক্ষেত্রেই কিন্তু আমার
রাইট, হ্যাঁ, মানে আমি এফসিএল করি বা এলসিএল করি আমার সিবিএম লাগবেই। কতটুক জায়গা লাগবে, কতটুকুর ভাড়া দেওয়া লাগবে। হ্যাঁ, আমি যতটুকু আমি পণ্য মানে এটা তো আমি যতটুকু পণ্য পাঠাবো সেটা তো সিবিএম ক্যালকুলেশন দিয়ে পাঠাবো, এবং যতটুকু আমার সিবিএম হবে ওই সিবিএম এর উপরে তো আমি অতটুকু টাকা দেবো, এরকম ভেরি না? গুড, গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। সিবিএম এর ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এক্সাক্ট পণ্যের স্পেস জানতে পারি এবং সেটা এফসিএল এ যাবে না এলসিএল এ যাবে সেই সিদ্ধান্ত নিতে পারি। নাম্বার 1। নাম্বার 2 বলেন। নাম্বার 2 হচ্ছে আসলে এটা খুবই একটা ম্যান্ডেটরি জিনিস যে আসলে মানে এবং সিবিএম ক্যালকুলেশনটা কিন্তু এক্সাক্ট হওয়া লাগবে। অনেক সময় কিন্তু সিবিএম ক্যালকুলেশন সঠিক হয় না। সো যে কোনো ধরনের আনপ্রেজেন্ট বা যে কোনো ধরনের মানে সমস্যা এড়ানোর জন্য আসলে আমরা আসলে সিবিএম ক্যালকুলেশনটা সঠিকভাবে করি, আচ্ছা, এবং তো এটা জন্য উনি অ্যাকচুয়াল হয়। যেটা বললেন, নাম্বার 2 যেটা বললেন, আমার যেটা ধারণা শিপিং ক্যালকুলেশন বলতে আমি যেটা ধরি আমার ভাড়াটা, কারণ সিবিএম এর সাথে যেহেতু ভাড়া সম্পর্ক, আমি সঠিক ভাড়া সম্পর্কে আমি এক্সপোর্টার হিসেবে জানতে পারবো। রাইট, এটাই মনে বলতে চাচ্ছিলেন যে সঠিক ভাড়া আমি জানতে পারবো। নাম্বার 3 কি লিখেছেন? এই দুটোই লিখছে আর বেশি লিখিনি। এবার আতিয়া সাহেব বলেন যে এটা এখনো নিজাম সাহেব বলে নাই। নিজাম সাহেব দুটো জিনিস বললেন, উনি এফসিএল এ যাবে না এলসিএল এ যাবে সেই সিদ্ধান্ত নিতে পারবে এবং সঠিক ভাড়া কতটুকু আসবে সেটা জানতে পারবে সিবিএম ক্যালকুলেশনের মাধ্যমে। আতিয়া সাহেব বলবেন যেগুলো নিজাম সাহেব বলে নাই। স্যার আসলে আমি তো ফ্রেট কস্টের ব্যাপারটাই আমার কাছে মনে হচ্ছে যে যদি সঠিক ক্যালকুলেশন না হয় সেই ক্ষেত্রে আমার প্রোডাক্টের প্রাইস তো বেড়ে যাবে যদি আমি ফ্রেটটা যদি আমার কাছে হ্যাঁ, এইটা বেশি আমি হয়ে শেষ যায়। করি, সবাইকে বুঝাই। তাহলে এবার বলেন, যদি আতিয়া সাহেব আরেকটা জিনিস যোগ করলেন, যদি আমি ফ্রেট চার্জ না জানি আমি কি আমার বায়ারকে প্রাইসিং করতে পারবো? তাহলে দেখেন একটার সাথে একটা সম্পর্ক। তাহলে 3 নম্বর পয়েন্ট হলো সঠিক ভাড়া না জানলে বায়ারকে প্রাইসিং করা সম্ভব না। এটা আরেকটা অসুবিধা পড়ে যাব যদি সিবিএম না জানে। তার মানে বায়ারের সাথে আমার নেগোশিয়েট করা সম্ভব নাই তো। জি স্যার। হাতে এসে জি স্যার। তারপরে পয়েন্টটা বলেন, তারপরে আরেকটা পয়েন্ট বলেন। স্যার আর পয়েন্ট খুঁজে পাওয়া খুব কষ্ট আর হয়ে পয়েন্ট গেছে। খুঁজে পাচ্ছেন না মুহতাসিন সাহেব, ওনারা দুইজন যে পয়েন্ট গুলো বলেন নাই একটা পয়েন্ট বলেন অন্তত, যে সিবিএম ক্যালকুলেশনের গুরুত্ব কি। আমরা তো 3টা পয়েন্ট শিখলাম। একটা হলো এফসিএল এলসিএল কি যাবে না, আর একটা হলো জাহাজ ভাড়া কত আসবে, আর একটা হলো জাহাজ ভাড়া জেনে বাইরের সাথে আলোচনা করতে পারবো। 3টা জিনিস শিখতে হবে। আরেকটা হচ্ছে স্যার ওই শিপমেন্ট মোডও, মানে শিপমেন্ট মোড কি হইতে যাচ্ছে, বাই এয়ার, বাই রোড আর বাই সি, হ্যাঁ সেটা ডিটারমিন করার জন্য সিবিএমটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে স্যার ওই যে ওই চার্জ, ওই যেগুলো বলছে সেগুলো বলার দরকার না, যেগুলো হ্যাঁ। বলে নাই সেগুলো। যেমন আমার স্যার মানে সিবিএমটা জানতে এইটাই হচ্ছে মানে ছোটখাটো শিপমেন্ট হয় তখন সিবিএমটা জানতে এইটাই হলো বোঝার জন্য যে আমরা মানে বাই এয়ারে করে নিয়ে আসতে পারি কিনা বা বাই রোড আনতে পারি কিনা। যে এদের মনোয়ার সাহেব কি বলে দেখি। আর ওই যে মেইনলি আরেকটা রিজন থাকতে পারে হচ্ছে আমার মানে যে প্রোডাক্টটাকে আমরা আনবো বা এটা কি ধরনের কি পরিমাণ স্পেস দখল করতে পারে এটা জানার জন্য। যেমন হচ্ছে মুহতাসিম ভাই যেটা এক্সাম্পল দিছিল, সাপোজ আমার 100 কেজি তুলা যদি নেই, দেখা যেতেছে ওটা আমার মানে ওই যে কন্টেইনারের ফুল লোড সে ক্যারি করতেছে না, কিন্তু ফুল স্পেস সে নিয়ে নিতেছে। সেই তুলনায় যদি 100 কেজি লোহা আমি আনতে যাই, সে কন্টেইনার ফুল লোড মানে ফুল স্পেস কভার করতেছে না, বাট ফুল লোড সে ফিল আপ করে ফেলতেছে। এটা ডিটারমাইন করার জন্য। এবার আসেন আরো কিছু পয়েন্ট লেখেন ইম্পর্টেন্স। 3টা তো বললেন, বা আসলে ঘুরে ফিরে সবাই আমরা 3টা পয়েন্টে ছিলাম। তাহলে সিবিএম না জানলে কি আমরা সিএনএফ এজেন্টের সাথে বা ফ্রেট ফরওয়ার্ডিং এর সাথে কি যোগাযোগ করতে পারবো? তারা জানতে চাবে না যে ভাই কতটুকু পণ্য। জি। ওটা সিএনএফ এজেন্টকে কি বলবেন আর ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্টকে কি বলবেন নাকি? জি। To discuss with the CNF agent and freight forwarding agent, you should have to know the exact CBM calculation of our product. Next point লিখেন, এটা কি 40 ফিটে সুবিধা হবে না 20 ফিটে সুবিধা হবে, সেটাও তো একটা আমরা সিদ্ধান্ত নিতে পারি সিবিএম এর মাধ্যমে। আমরা 40 ফিটে পাঠাবো নাকি 20 ফিটে পাঠাবো,
প্রথমে বলছিলেন এফসিএল এ স্যার যাবেন, আমার এলসিএল এ আরেকটা যাবেন। আর আপনি স্যার আমার পরে আরেকটা বলবেন, জিনিস আমি মনে আমি পড়ছে শেষ আর কি। করি। আপনার পরে আপনারটা নেবো আমি একটু পরে। ওকে স্যার। তাহলে 40 ফিটে পাঠাবো নাকি 20 ফিটে পাঠাবো, এটা কি আমি সিদ্ধান্ত নিতে পারি কি সিভিএম ক্যালকুলেশনের মাধ্যমে? জি। এবার আপনারা একটা জিনিস অনেকে বলতে চাচ্ছিলেন যে আমরা আমাদের রিস্ক এবং কস্টকে কি মিনিমাইজ করতে পারি সিভিএম ক্যালকুলেশনের মাধ্যমে, রিস্ক এবং কস্ট। নেক্সট পয়েন্ট লিখেন, তাহলে ফাইনালি আমরা ওয়ার্ডার যে নেগোসিয়েশন করব বায়ারের সাথে, সিভিএম না ক্যালকুলেশন যদি এক্সাক্ট না বুঝি, বায়ারের সাথে কি ওয়ার্ডার ফাইনাল নেগোসিয়েট করতে পারবো মোতাসিন সাহেব? না স্যার, এটা প্রয়োজন হয় আর কি। দেখেন একটার সাথে একটা সম্পর্ক, তাহলে আমার বিজনেসই হবে না, সিভিএম না জানলে আমার বিজনেসই হবে না, কারণ আমি বায়ারের সাথে নেগোসিয়েশন করতে করতেই তো পারতেছি স্যার না। ওইটা লেগে আমি যায়। জানি না আমার কতটুকু সিভিএম পণ্য আমি জানি না। জি স্যার। আবার লাস্ট হলো আসল জিনিস, এই সিভিএম এর এই কথাটা কি আপনার ডকুমেন্টে লিখতে হবে না, প্যাকিং লিস্টে, কমার্শিয়াল ইনভয়েসে, বিএল এ? তাহলে আপনি কি শিপিং ডকুমেন্টস তৈরি করতে পারবেন সিভিএম না জানলে আতিয়ার সাহেব? জি স্যার, জানতে তো হবে, কিন্তু ম্যাক্সি এখন তো আমরা ওই ডাইমেনশনটা দিয়ে দিলে ফ্রেট ফরওয়ার্ডার ডকুমেন্ট তৈরি করে ফেলে স্যার। কত তাহলে আমরা এক্সপোর্টার, আমরা শিপিং ডকুমেন্টস তৈরি করা লাগবে, আমাদের সিএনএফ এর সাথে আমরা কথা বলতে পারবো, এফসিএল না এফসিএল জানতে পারবো, 20 ফিট না 40 ফিট জানতে পারবো, অ্যাকচুয়াল ভাড়া কতটুকু সেটা জানতে পারবো, সেটা জেনে বায়ারকে জানাতে পারবো এবং বায়ারের সাথে আলোচনা করতে পারবো। ছোট্ট একটা শব্দ সিভিএম না জানলে দেখতেছি আমরা গত 3-4টা ক্লাস যাই শিখেছিলাম সব ব্যর্থ হয়ে যেত আজকে যদি এই জিনিসটা না জানতাম। আজকে যদি সিভিএম একটা সামারাইজ না করে দিতাম আপনাদেরকে, তাহলে আমাদের গত 3টা ক্লাসে মোটামুটি ব্যর্থতার পর্যায়ে ছিল অনেক। এখন কি ক্লিয়ার কনসেপ্ট না আমাদের? এখন আরেকটা জিনিস মনে যোগ করবেন নিজাম সাহেব, সেটা শুনুন। মানে স্যার এটা হচ্ছে আমার একটা একটা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যে ওই সিবিএম ক্যালকুলেশন এক্সাক্ট যদি আমি না জানি তাহলে কি হবে, অনেক প্রোডাক্ট এক্সপোর্ট করে কিন্তু লস হয়। যেমন আমাদের আরএফএল এর একটা একটা কিছু আইটেম আছে যেটা হচ্ছে যে ওয়ান টাইম হচ্ছে টেক অ্যাওয়ে প্রোডাক্ট আর কি, ওয়ান টাইম প্রোডাক্ট আর কি। তো এই প্রোডাক্ট গুলো আসলে এই প্রোডাক্ট গুলো আমরা যদি হচ্ছে 100 কটন 150 কটনও যদি এক্সপোর্ট করতে চাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটার ভ্যালু কিন্তু দেখা যাচ্ছে যে একবারই কম। সো শুধুমাত্র সিবিএম ক্যালকুলেশন করে আমরা কিন্তু আমাদের কিন্তু প্রফিট ক্যালকুলেশনও কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট। সিবিএম ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের প্রফিট হবে কিনা বা আমাদের হচ্ছে এটা রিস্ক কতটুকু থাকে আর কি। সো রিস্ক মিনিমাইজ করার জন্য এবং প্রফিট ক্যালকুলেশন করার জন্য সিবিএমটা অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস। ভেরি গুড। তাহলে আমরা সিভিএম ক্যালকুলেশনের মাধ্যমে স্পেস জানতে পারবো, কতটুকু স্পেস লাগবে, সেটা সাপেক্ষে চিন্তা করবো এয়ারে পাঠাবো নাকি জাহাজে পাঠাবো, সেটা সাপেক্ষে আমি চিন্তা করবো আমার শিপিং ডকুমেন্টস আমি কত সিভিএম লিখবো। এটা জানলে আমি সিএনএফ কে বলতে পারবো এত সিভিএম, ফ্রেট ফরওয়ার্ড কে বলতে পারবো এত সিভিএম, এবং আলটিমেটলি বায়ারের সাথে আমার নেগোসিয়েশন হবে এবং আলটিমেটলি সেইভাবে আমার প্রাইসটা বায়ারের সাথে ফিক্সড হবে যদি আমি সিএফআর এ এক্সপোর্ট করি। নাকি আর এফওবি তে এক্সপোর্ট করলে তো আমার এত ঝামেলার দরকার নাই, এগুলো তো সব বাইরে দিবে নাকি প্রাইস। কিন্তু শিপিং ডকুমেন্টস তো আপনি লিখতে হবে কত সিবিএম, আপনি এক্সপোর্টার, কিন্তু বায়ার না ভাড়া দিবে, বায়ার না ভাড়া দিবে, কিন্তু আপনার তো শিপিং ডকুমেন্টস এক্সপোর্টার হিসেবে সিবিএম লিখতে হবে। হ্যাঁ, বায়ার তার কাস্টমস রিলিজ করবে না, তখন তো সঠিকটা থাকতে হবে। তাহলে কাস্টমসে আমি অসুবিধায় পড়তে পারি, ব্যাংকে অসুবিধায় পড়তে পারি, বায়ারের সাথে অসুবিধায় পড়তে পারি। এদিকে দেখেন আবার ওই যে ট্রাকে আমরা ট্রান্সপোর্ট কোম্পানিকে যে ফোন করব, কয় ট্রাকের জন্য ফোন করব? 1 ট্রাক লাগবে না 2 ট্রাক লাগবে না 3 ট্রাক লাগবে? ঢাকা থেকে যে আরএফএল থেকে গোডাউন থেকে পণ্য রওনা হবে কয়টা ট্রাক ডাকবে, সেটা তো ডিপেন্ড করবে সিবিএম এর উপর। জি স্যার, 10 সিবিএম না 12 সিবিএম না 32 সিবিএম। পরে দেখা গেল 3 ট্রাক ডাকছেন, আরে 3 ট্রাকে হয় না, আরো 2 ট্রাক লাগে, তাহলে অথবা 3 ট্রাক ডাকছেন 3 ট্রাক লাগে নাই, 2 ট্রাকই পণ্য বোঝাই হয়ে গেছে,
তাহলে আরেকটা এসে কি আবার ফেরত যাবে? তাহলে দেখেন ঘটনা কত দিকে অসুবিধা করে যাচ্ছে। তাহলে এই জন্য আমি শিখিয়েছিলাম খুব সম্ভব গত ক্লাসে যে সিবিএম এর ক্যালকুলেশনটা আপনাদের, এবং এটা এখন প্র্যাকটিক্যালি খাতায় লিখলেন হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ সিবিএম ক্যালকুলেশন। আতিয়া সাহেব, স্যার অনেকদিন পর আমরা সবাই একত্র হয়েছি এবং সবাই মোটামুটি অফিসের কাজে ব্যস্ত থাকাতে ক্লান্ত, এবং আমরা স্যার। কি যে প্রোগ্রামটা নিলাম যে আগামী স্যার। এক সপ্তাহের ভিতর যার যে কাস্টমাইজ প্রশ্ন বা ইস্যু সেগুলো আমার সাথে রাত 10টার পরে আপনাদের সময় সুযোগ মতে আজকের থেকে প্রশ্ন তৈরি করে যদি আমার সাথে শেয়ার করেন তাহলে আপনারা উপকৃত হবেন। এই ধরনের একটা মানসিকতা কি আমরা রাখতে পারি? জি স্যার, আমার মনে হয় স্যার যখন যার যে প্রশ্নটা আসবে সে যদি গ্রুপে দিয়ে দেয়, আপনিও স্যার সময় করে গ্রুপে অ্যানসারটা দিয়ে দিলেন, তাহলে সবাই দেখতে পারলো। মানে একটা Right, ফিক্স right. টাইম না হইলেও মানে আপনি আপনার সময় মতোই উত্তরটা দিয়ে দিলেন, বা যে জানে সেই উত্তরটা দিয়ে দিল, অন্যজন নিয়ে নিল। কারণ আপনাদের তো কারণ মনে আসলে করেন এক একজন এক এক দায়িত্বে আছেন, এক এক ধরনের প্রশ্ন, তাই না? আবার থাকতেই একজনের পারে। প্রশ্ন একজন বুঝবেনও না, এমন কিছু প্রশ্ন আছে যার এটা কি বলে কারণ আমরা তো ওই লাইনে কাজ করি না হয়তো এই জন্য। জি স্যার। যেমন ওই যে ওয়ালটনের আমি এইমাত্র দেখলাম যে লাইট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কেস ইনসেন্টিভ আছে। তো যেহেতু উনি হয়তো যেহেতু ওই দায়িত্বে না, হয়তো ওনাকে অফিসে খবর নিতে হবে, ব্যাপারটা এরকম। এর এক জিনিস আমরা অফিসিয়ালি আজকে শেষ করলো, আনঅফিসিয়ালি যাতে আমাদের সাথে যোগাযোগ থাকে আপনাদের, যদি প্রয়োজন মনে করেন ফোন করবেন। আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, রাত 10টার পরে আমি ফ্রি থাকি, 10টা থেকে 11টার মধ্যে যে কোনো সময় যদি প্রয়োজন মনে করেন ফোন করবেন। ফোন না করলেও স্যার মেসেজ দিয়ে রাখবো কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ, আর আমার ইমেল নাম্বার তো সবার কাছে আছে। আর আপনাদেরকে কিছু বইয়ের ইনফরমেশন এবং লিস্ট পাঠিয়েছি, আমাকে পরবর্তীতে জানাবেন কার কোন বইটার দরকার, এগুলো সফট কপি দেওয়া যাবে। এবং বইগুলোর সুবিধা হলো প্রশ্ন এবং উত্তর আকারে দেওয়া আছে। আমি প্রত্যেকের হোয়াটসঅ্যাপে দিয়ে রেখেছি যে কার কোনটা বই লাগে তো আমি জানি না, বইটার সুবিধা প্রশ্ন এবং উত্তর আকারে। এগুলা যদি যার যেটা লাগে আমার সাথে যোগাযোগ করবেন। এবং আজকে অফিসিয়ালি শেষ করে যাতে স্যার। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি আদি সাহেব। স্যার এইটার কি কোনো সার্টিফিকেট আমরা পাবো স্যার? হ্যাঁ, আসলে তো এটার সার্টিফিকেটটা আগামী সপ্তাহে পাবেন, আগামী সপ্তাহে। হার্ড কপি কি স্যার? এটা তো সফট কপি দিয়ে দেবে, হার্ড কপি বললে কুরিয়ার করে দেবে আপনি যদি হার্ড কপি চান। আমার মনে হয় কুরিয়ার করে দেওয়াটাই বেটার, সফট কপি তো আসলে। ওটা ওই যে ওইটা মারুফ সাহেব আছে না কোঅর্ডিনেটর, জি স্যার। ওনার সাথে যোগাযোগ করলে আপনি বলে দিলে মনে হয় হবে। আমি মেসেঞ্জারে ওনাকে লিখছিলাম, উনি বলছে কোনো হার্ড কপি পাবেন না। তাইলে তো এটার আসলে আমি যে একটা কোর্স করলাম এটার কোনো ইয়েই থাকবে না, রিকগনিশনই থাকবে হ্যাঁ না। সেটাই না, ব্যাপারটা এরকম না। আবার হার্ড কপি আপনি যদি সবটাকে প্রিন্ট করে নেন তাহলে তো হার্ড হয়ে গেল। ওনারা তো প্রিন্ট করেই দেবে, জাস্ট প্রিন্ট করে কুরিয়ার করবে। অথরাইজেশন সিল টিল থাকে না স্যার? একটু না, সাইন এগুলো টাইন থাকে স্যার। না এগুলো সবই থাকবে, সিল সাইন সবই দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, জাস্ট এটা সব পাবেন, ওইটা হার্ড পাবেন। আপনি প্রিন্ট আউট নিলে যদি মনে করেন যে না এটা ভালো লাগতেছে না তাহলে পাল্টাই নেবেন, অসুবিধা নেই। আসলে বাসায় ল্যাপটপ থেকে আবার প্রিন্টারে কোথায় যাব, আবার সব জায়গায় যদি হার্ড কপি স্যার আমরা তো বেশি জন না, আপনি বলে দিলে 4টা না 5 জন কুরিয়ার করে দিল, জিনিস পাইলাম আর কি স্যার। আমি এটা আলোচনা করব। জি স্যার। তো সবাই সবার জন্য দোয়া রাখবেন অবশ্যই স্যার। এবং শেখার মানসিকতা থাকবে, আগ্রহ থাকবে এবং প্রশ্ন রাখবেন। আর আপনাদের যে ইনফরমেশন বই লাগবে আমাকে জানাবেন। আমি কিছু গ্রুপে আপনাদের ইমেইলে এবং হোয়াটসঅ্যাপে বইয়ের লিস্ট পাঠিয়ে দিয়েছি, আমাকে জানাবেন কার কোনটা বই লাগে। এগুলা ইমেইলে আপনাদেরকে সফট কপি দেওয়া যাবে। আর জামিল সাহেবের যে ইস্যুটা আমি এখনো বুঝি নাই, আপনি কালকে একটু ফোন দিবেন আমাকে। ওই আপনি যখন ডেস্কটপে থাকবেন, আমি তখন ডেস্কটপে থাকবো, তখন আপনার এলসি কপিটা নিয়ে আলোচনা করব। তখন আপনি কালকে একটু ফোন দিবেন আমাকে 12টার দিকে, আগামীকাল 12টায় জামিল সাহেব। আগামীকাল 12টায় জামিল সাহেব ফোন দিবেন এলসি নিয়ে। এলসি নিয়ে আপনি ক্লিয়ার হয় না, এখনো ক্লিয়ার করতে হবে আপনাকে। সবাইকে ধন্যবাদ। মনোয়ার সাহেব, জামিল সাহেব, আতিয়া সাহেব, নিজাম সাহেব, খুদা হাফেজ। আল্লাহ জি, হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।